দেখুন এই হলো আমাদের এসএসসির সিলেবাস, ফিলোসফির এসএসসি সিলেবাস, এসএসসি এমএসসি যা বলবেন কেন তার একটা সিলেবাস। এখন আমরা চলে যাব লজিক পার্টে, লজিক পার্টে চলে যাব। সেখানে যদি দেখি ভালো করে দেখুন, এখানে ক্যাটেগরিক্যাল প্রপোজিশন ক্লাস দিয়ে দিয়েছি আমি, তবু রিভিশন ক্লাস একদিন সম্ভবত পরের সপ্তাহে রবিবার, আজকে কত তারিখ, রবিবার 6 তারিখ, তাহলে পরের সপ্তাহে রবিবার কত তারিখ পড়ছে, রবিবারে পুরো লজিকের, এটা সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি নয়, ওরা সিলেবাস ভুল লিখেছে, তো পুরো লজিকের একদম 1 থেকে এই 9 পর্যন্ত পুরো সিলেবাসটা একসঙ্গে একটা ক্লাসে পড়াবো। সেটা লাগে 4 ঘন্টা, সেটা লাগে 3 ঘন্টা, 5 ঘন্টা, যত লাগে লাগবে। রবিবারে শুরু করব, টাইমটা আমি পরে জানিয়ে দেবো, ঠিক আছে। এটা কি কি হয়ে গেছে দেখুন, এখানে ক্যাটেগরিক্যাল প্রপোজিশন হয়ে গেছে, ইমিডিয়েট ইনফারেন্স এগুলো কিন্তু ক্লাসে দিয়ে দিয়েছি, কনভার্সন, অবর্তন, আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, স্কোয়ার অপোজিশন, বিরোধিতা অনুমানের ছকটা, ডিটারমিনেশন অফ দ্য ট্রুথ ভ্যালু প্রপোজিশন এটাও দিয়ে দেওয়া হয়েছে, ট্রুথ ভ্যালু অ্যানাদার প্রপোজিশন সেগুলোও দেওয়া রয়েছে, ক্যাটেগরিক্যাল সিলোজিজম যারা নিরপেক্ষ নাই তার রুলগুলো আগের দিনে পড়ালো না, 10টা রুল, তার কি কি রুল ব্রেক হলে কোনটা ফলো, কোন ইয়ে হয়, ফ্যালাসি হয়, সলভিং প্রবলেমস অ্যান্ড দ্য প্রবলেম থিওরিমস কনসার্নিং থিওরিজম হয়ে গেছে, বুলিয়ান ইন্টারপ্রিটেশনটা বাকি আছে, কিন্তু আমি রেকর্ড ক্লাস দিয়ে দিয়েছি বুলিয়ান ইন্টারপ্রিটেশন, এই রেকর্ড ক্লাসগুলো অবশ্যই করে নেবেন। এরপরে যেটা থাকছে ইমিডিয়েট ইনফারেন্স সিলোজিজম, হাইপোথেটিক্যাল ডিসজাংটিভ সিলোজিজম, হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ সিলোজিজম এগুলো অল্প ডেলিম্মা, এগুলো কিন্তু অন্য ক্লাসে পড়াতে পড়াতে কিছু কিছু বলে দিয়েছি, কিন্তু আলাদা করে এটার ক্লাস আমি নেব। ট্রুথ ফাংশন নেগেশন, কনজাংশন, ডিসজাংশন, কন্ডিশনাল, বাইকন্ডিশনাল, মানে হচ্ছে এগুলো হচ্ছে সেই নেগেশন, কি বলে এগুলো, প্রাকল্পিক, বৈকল্পিক, ওইগুলো কিন্তু হয়ে গেছে। শর্ট আর ট্রুথ টেবল মেথডের রেকর্ড ক্লাস দিয়েছি, মেথড অফ রিসলিউশন এগুলো সব রেকর্ড ক্লাস দেওয়া রয়েছে, কিন্তু সব এক স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে সব ক্লাসগুলো কমপ্লিট করে নেবেন। কোয়ান্টিফিকেশন রেকর্ড ক্লাস আছে, অ্যানালজি অ্যান্ড প্রবাবল ইনফারেন্স এটা এখন পড়াবো, আজকে পড়াবো এখন অ্যানালজি অ্যান্ড প্রবাবল ইনফারেন্স, এখন এটা পড়িয়ে দেব। আর কজাল কানেকশনের যে মানে কার্যকরণ সম্পর্কটা মাধ্যমে মেথড মানে মিল কিভাবে তার মানে অ্যাকচুয়ালি দেখুন এখানে হচ্ছে আমরা দুটো যুক্তির কথা বলি, একটা আরোহ যুক্তি, একটা অবরোহ যুক্তি। তো আরোহ যুক্তির সাহায্যে কি হয়, একটা সত্য আমরা একটা নতুন জ্ঞান পাই, নতুন জ্ঞান কি, যেটা হচ্ছে আরোহ অনুমানের মাধ্যমে নতুন পাই, বিশেষ থেকে একটা সামান্যের জ্ঞান হয়, সেই সামান্যর জ্ঞানটা প্রতিষ্ঠা করার জন্য মিল কতগুলো পদ্ধতি দিয়েছে, এবং সেই সামান্য জ্ঞানটা প্রতিষ্ঠা করার জন্য বলেছে আকারগত দুটো ভিত্তি থাকবে, একটা ভিত্তি হলো ওই কার্যকারণগত সম্পর্ক, আর একটা হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি। তো এইভাবে সেই কার্যকারণগত সম্পর্কটার মধ্যে আবার কি কি রুলগুলো থাকতে হবে, তবে সেটা বৈধতা প্রমাণ করার ক্ষেত্রে বা ওই প্রবাবিলিটিটা বেশি সম্ভাব্য হবে, মানে হচ্ছে সম্ভাব্যতাও তো অনেক রকমের হয়, তো গ্রহণযোগ্যতা বেশি হবে কি কি পদ্ধতি ফলো করলে, সেগুলো কিন্তু মিল বলেছে। এই 5টা পদ্ধতি শর্টে ছোট করে আজকে বলে দেবো। এখন হচ্ছে হাইপোথিসিসটাও ভালো করে বলে দেবো, দেখা যাক কতটা করা যায়, আপনাদের কতটা কনসেন্ট্রেশন পাওয়ার থাকে তার উপর ভিত্তি করে। আমার তো টার্গেট রয়েছে ছুঁয়ে যাবো হাইপোথিসিস, কজাল কানেকশন, অ্যান্ড এখানে হচ্ছে যেটা বাকি রয়েছে অ্যানালজি অ্যান্ড প্রবাবল ইনফারেন্স, মানে সাদৃশ্যগত যেটা আর কি ইয়ে। তো আমরা প্রথমে ধাপে ধাপে পড়বো, কারণ প্রথমেই কিন্তু যে কোনো জায়গায় চলে গেলে হবে না, সিলেবাসটা যেন এদিক ওদিক করে রয়েছে, সিলেবাসটা এদিক ওদিক করে গেছে, আমরা সেজন্য প্রথম থেকে বোঝার চেষ্টা করব। প্রথমত যদি দেখা যায় তাহলে আমরা বলবো যে যুক্তি কি, আমি তখনই বলছিলাম, এখন আমি এবার শুরু করছি যে প্রথমত যদি ভাগ করা যায়, প্রধান যে দুটো ভাগ সেটা হচ্ছে দুটো যুক্তি, একটা অবরোহ একটা আরোহ। অবরোহ অনুমান কি, সে বৈশিষ্ট্যগুলো কেউ কি আমাকে শোনাবেন, অলরেডি পড়িয়ে দিয়েছি আমি, দুবার আপনাদেরকে বলাবার কারণ আপনাদেরও মুখে বলুন, কেউ একজনে বলুন। ম্যাডাম আমি বলুন, শর্টে বলবেন, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, স্পিডে বলবেন, কারণ আমাদের আজকে মেন ক্লাস হবে আরোহ। বলুন। আমি বলছি, হ্যাঁ বলুন, বুঝতে পারছি, লেট স্টুডেন্ট, বলুন। আচ্ছা সংজ্ঞা থেকে শুরু করি, একদম শর্টে বলুন, জাস্ট রিভিশন পারপাসে, না হলে অবরোহ নিয়ে আবার পড়ে থাকবো, আরোহ হবে না আর। অবরোহ অনুমানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, আশ্রয় বাক্য তুলনায় সিদ্ধান্তটি কখনো
বেশি ব্যাপকতর হবে না। যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে অবরোহ অনুমানের প্রধান বৈশিষ্ট্য আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, 1 নাম্বার। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আশ্রয় বাক্য তুলনায় সিদ্ধান্তটি কম ব্যাপক হয়। আর সমান হবে, আর 3 নাম্বার হচ্ছে এটাও বলা উচিত, সমান হবে বা কম ব্যাপক হবে, বাট বেশি ব্যাপক কখনোই হবে না। নেক্সট, হ্যাঁ, আর নেক্সট হচ্ছে কি অবরোহ অনুমানে আকারগত সত্যতার উপর নির্ভর করে তৈরি হয়। একদম। আর কিছু, আর কেউ পয়েন্ট করবেন, এর সাথে পয়েন্ট অ্যাড করবেন? বাকিরা প্লিজ অ্যাক্টিভ ভাবে পড়াশোনা করুন, কিছু পয়েন্ট অ্যাড করবেন, আপনি মেসেজও করতে পারেন। আর কেউ কোনো পয়েন্ট অ্যাড করবেন? আর অবরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি সব সময় সুনিশ্চিত হয়। হ্যাঁ, অবরোহ যুক্তিটার বৈধতা অবৈধতা নির্ণয় করা হয়, এটা পয়েন্ট আউট করতে হবে। অবরোহ যুক্তির কিন্তু বৈধতা অবৈধতা আমরা পাই, কিন্তু আরোহের ক্ষেত্রে আমরা বৈধ বা অবৈধ এটা বলতে পারি না। নেক্সট, আর কিছু, আর কেউ কিছু পয়েন্ট অ্যাড করবেন? অ্যাড করবেন না, ঠিক আছে। তাহলে এগুলো হয়ে গেল অবরোহে, ঠিক আছে। আরো যদি কেউ পয়েন্ট অ্যাড করতে চান, মনে আছে যদি বলতে পারেন, কিন্তু ওইগুলো বলাবার কারণ হলো এটাই যে আরোহটা তার উল্টো বোঝাবার জন্য। প্রথমত কি বলা হলো, যে অবরোহ অনুমানে আশ্রয় বাক্য থেকে, মানে প্রধান আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা নিশ্চিত হয়। অ্যাকচুয়ালি বলা যায় যে সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের মধ্যে প্রচ্ছন্ন অবস্থায়, ঘুমন্ত অবস্থায় বা মিশিয়ে অবস্থায় থাকে, সেটা হয়, মানে বেরিয়ে আসে, মানে মায়ের পেট থেকে যেমন বাচ্চা আসে ঠিক সেভাবেই অবরোহ যুক্তিতে প্রধান আশ্রয় বাক্যে যেন সিদ্ধান্তটা লুকিয়ে থাকে, প্রচ্ছন্ন থাকে, সেটা প্রসূতি হয়। আমরা প্রসূতি বলি না, প্রসূতি হয় মায়ের, মানে বাচ্চা হয়, ঠিক সেভাবে মনে রাখবো। ওটা হচ্ছে কি, এক্ষুনি বললাম বাংলা ওয়ার্ডটা, এক্ষুনি বললাম তো, অনিবার্য তো বটে, আরেকটা বাংলা ওয়ার্ড বললাম, যাকে ইয়াদ নেই আমার এখন। তো ওইভাবে আমাদের যে সিদ্ধান্তটা ওর মধ্যে থাকে, সেটা পরবর্তী ক্ষেত্রে ওখান থেকে যেন নিঃসৃত হয়, তার জন্য মা তো মাই হবে। তাহলে অবরোহের ক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্য যেটা বড়, সে মা, এবং সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে তার ছেলে, তাহলে সিদ্ধান্ত অল টাইম ছোট হবে। আর কারণ আমরা বলি সকল মানুষ মরণশীল, রাম মরণশীল, আমি মরণশীল, সকল মানুষ মরণশীল, রাম মরণশীল, অর্থাৎ আমি মরণশীল। তাহলে এরকম যদি বলি, বা রাম হয় মানুষ, এরকম বলতে গেলাম, তাহলে এই কথাগুলো যখন বলছি, সকলটা বলছি কিন্তু অবরোহের ক্ষেত্রে প্রথমে, তার জন্য সে মা বড়, নিচেরটা ছোট। এবারে যদি আমি যাই আরোহের ক্ষেত্রে কি হবে, প্রথমে বাচ্চা, তারপর তার মা আসবে। মানে প্রথমে এই যে আমি বললাম যে একজন ফিলোসোফার নৈতিক, অন্যজন ফিলোসোফারও দেখলাম নৈতিক, আরেকজন ফিলোসোফারকে দেখলাম, সেও দেখলাম নৈতিক এবং খুব পোলাইট এবং কাম মানুষ। তাহলে এরকম ভাবে যখন দেখলাম যে ফিলোসফিতে যারা পড়াশোনা করে তাদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য পাই, তারা কিন্তু এথিক্যালি ভালো হয়, তাদের মনগুলো সুন্দর হয়, এটা একটা কমন বৈশিষ্ট্য। ব্যতিক্রম থাকে দু একটা, সব জায়গাতেই থাকে, কাটা চেরা, একদম কাটা মানুষ থাকে, তার কাটা মানুষ যাদেরকে বলে, ওটা থাকে, ওটা ন্যাচারাল। কিন্তু এটাও ন্যাচারাল যে বেশিরভাগ ফিলোসফিতে পড়া স্টুডেন্টরা কিন্তু কমন বৈশিষ্ট্য, তাদের মন নরম হয়। তাহলে এখান থেকে আমি লাস্টে এলাম যে সকল ফিলোসফিতে পড়াশোনা করা যুক্ত মানুষ হয় নরম মনের মানুষ। তাহলে প্রথমে লাস্টে আমি সকলে এলাম। তাহলে আরোহের ক্ষেত্রে আশ্রয়ী বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্য ভাবে আসে না। অনিবার্য মানেটা কি, আমরা অনেক সময় অনিবার্য পড়তাম, আমি নিজে পড়তাম, অনিবার্য মানে বুঝতাম না। অনিবার্য মানে একদম আসবেই আসবে, তার বাইরে যাবেই না। আমি প্রথমে বলে দিয়েছি সকল মানুষ মরণশীল, ঠিক আছে। এবারে আমি বললাম মুন্না হয় মরণশীল, রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, এখানে যারা যারা পড়াচ্ছে সবাই হয় মরণশীল। তাহলে আমরা যে একটা একটা করে পয়েন্ট লাস্টে যেটা বলছি যে আমি হলাম মরণশীল, তাহলে এই আমিটা কি সকলের বাইরে যাব? কথা বলুন, আমি কি এটা কি সকলের বাইরে যাব? বাইরে যাব না। আর যেহেতু যাব না, আমিটা যেহেতু সকলের বাইরে যাব না, অথবা আমি বড় হতে পারছি না, ওর ভেতরেই সবাই ইনক্লুড হয়ে যাচ্ছি, তাহলে ওই সকল থেকেই যেন বেরিয়ে আসছে। সে আগুনে, সেই একটা ঝর্ণাতে যখন ঝর্ণার পানি বেরোয়, সেই ঝর্ণার মুখে যদি একটা বাঘ মানে বানিয়ে দেয় আর কি, সিমেন্ট দিয়ে, যেমন ওই বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ে আছে, বাঘের মুখ থেকে পানি বেরোচ্ছে, তাহলে পানিগুলো চারদিকে যতই ছড়িয়ে যাক না কেন, সব বাঘের মুখ থেকেই তো বেরোবে। ঠিক সেরকম ভাবে আর কি অনিবার্য ভাবে বের হয়, কিন্তু আরোহেতে সেটা হয় না। দ্বিতীয়ত, অবরোহেতে হয় বৈধতা অবৈধতা, কিন্তু আরোহেতে বৈধতা অবৈধতা আমরা, বৈধ বা অবৈধ এই পয়েন্টগুলো কিন্তু আরোহেতে আমরা দিতে পারি না। এরপরে যেটা আছে আরোহের ক্ষেত্রে
হ্যাঁ, ব্যাপ্যতার দিক থেকে যদি দেখি যে আরোহের ক্ষেত্রে কি হয়, আরোহের ক্ষেত্রে ব্যাপ্য মানে আশ্রয় বাক্যটা বেশি ব্যাপ্য হয়, কিন্তু সিদ্ধান্তটা কম তার ব্যাপকতাটা কম হয়, মানে আশ্রয় বাক্যকে ছাড়িয়ে যায় না। কিন্তু আরোহের ক্ষেত্রে আশ্রয় বাক্যের ব্যাপকতাকে সিদ্ধান্ত কিন্তু ছাড়িয়ে যায়। পুরো উল্টোটা হলো। এখন কথা হলো যেটা অবরোহ যুক্তি, ওখানে কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে হয় বৈধতা অবৈধতা নির্ণয় করা হয়, আমরা সব দেখে নিলাম। কিন্তু আরোহের ক্ষেত্রে কি কি সমস্যা হবে? আরোহের ক্ষেত্রে কিন্তু আমরা বৈজ্ঞানিকগত ভাবে বা বিজ্ঞানসম্মত ভাবে বৈধতা অবৈধতা প্রমাণ করতে পারি না, বা আকারগত ভাবে দেখি না। অবরোহে শুধু আকারগত ভাবে সত্যতাটা আমরা দেখে থাকি, আর আরোহের ক্ষেত্রে আমরা বস্তুগত সত্যতা দেখি। সেখানে কিন্তু আকারগত স্থানের কোনো ভ্যালু নেই, আকারগত স্থানে এখানে কোনো গুরুত্ব নেই। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আরোহ অনুমানের ক্ষেত্রে যেহেতু এখানে বস্তুগত সত্যতার দিকে ধ্যান দেওয়া হয়, এখানে হচ্ছে এই যে বস্তুগত সত্যতা তো বলছি, কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রেও পুরোটাই কিন্তু অনুমানের উপর নির্ভর করে এবং সেটা মনের কল্পনার উপর নির্ভর করে। হ্যাঁ, পর্যবেক্ষণ তো করি, পর্যবেক্ষণের পরই তো অনুমানটা হয়, সেটা ঠিক আছে। যখন আমরা বৈজ্ঞানিক আরোহ অনুমানটা পড়বো সেখানে যাব, কিন্তু আমরা এখানে অনুমানের উপরে ভিত্তি করে করি এবং কল্পনার উপরে ভিত্তি করে করি। তার জন্য এটা কিন্তু একেবারে বৈধতা অবৈধতা বলতে পারি না। বা যদি বাস্তবে সত্যও হয়, আমি একটা অনুমান করলাম যে আমি অ্যালার্ম দেওয়ার দরকার নেই, আমার মাইন্ড অ্যালার্ম, এটা বাস্তব ঘটনা যে আমার মাইন্ড অ্যালার্ম বেজে যায়। আমি যদি ভাবি যে আমি এত সময় 4টায় উঠবো, আমার 4টা বাজার 1-2 মিনিট আগে ঘুম ভাঙবেই ভাঙবে, এটা আমার চিরন্তন সত্য হয়েছে। মানে সারা লাইফ হয়েছে 2-5 দিন হয়েছে ব্রেক হয়েছে, তাহলে আমি ভাবছি তাহলে অ্যালার্ম দেবো না। সত্যি দেখলাম সত্যি আমার ঘুম ভেঙে গেল, তাহলে এটা সত্য হলেও কিন্তু সেটা সত্য বলতে পারবো না, তার মধ্যে সম্ভাবতা থাকে। তাহলে কি আমি বলতে পারি যে আমি অ্যালার্ম দিয়ে কখনোই ঘুমাবো না, কারণ আমার মাইন্ড অ্যালার্ম আমাকে ঘুম ভাঙিয়ে দেয়? এটা তো সম্ভাবতা থাকছে। কিন্তু মানে সমস্যা হলো এখানে যে সম্ভাবতাটা কতটা, মানে এটা সম্ভাবতাটা তো থাকছে, এই সম্ভাবতাটাও আবার কতটা ভালো এবং কতটা মন্দ, মানে প্রবাবিলিটিও গুড এবং ব্যাড হয়। তাহলে কতটা ভালো এবং কতটা মন্দ, বা কত এই সম্ভাব্য আমি পাস করতে পারবো। এই যে এখানে আমি আপনাদেরকে বললাম যে কে 60 পাবেন এক্সামে, তাহলে কেউ বললেন চেষ্টা করব, সম্ভবত আমি পাবো। তাহলে সম্ভাবতার পরিমাণটা কত? তাহলে যে যত বেশি পড়াশোনা করবে তার পাওয়ার সম্ভাবতা তত। তাহলে এখানে এই যে সম্ভাবতার পরিমাণটা মাপার জন্য এই আরোহ অনুমানে আমরা এখন ভিতরে ঢুকবো। এই মেথড গুলো যে দিয়েছে, বৈজ্ঞানিক মেথড গুলো, ওখানে মিল ওই কারণেই দিয়েছে। মানে আরোহ অনুমানের সম্ভাবতাটা কতটা, বা আরোহ অনুমানের সম্ভাবতাটাকে মাপার জন্য কোনো কি নিয়ম আমি ব্যবহার করতে পারি, বা কোন নিয়ম ফলো করব যার জন্য বলতে পারবো যে বেশি প্রবাবল কম প্রবাবল, সেইগুলো এখন পড়বো আজকে। যতটা বললাম ততটা পর্যন্ত কারো কোনো ডাউট? কারণ এখান থেকে 1-2টো কোশ্চেন আসবে, কিন্তু এখানে মোটামুটি 3-4টা চ্যাপ্টার আছে, কিন্তু 1টা কি 2টো কি 3টেও কোশ্চেন আসতে পারে এখান থেকে। কারণ হচ্ছে স্কুলের সিলেবাসে এখান থেকে কোশ্চেন আসে, নেটে আসে না, বাট স্কুলের সিলেবাসে আসে বা আসবে। কারো কোনো সমস্যা থাকলে কিন্তু জানাবেন, না থাকলে না করে দেবেন, লিখে না করে দিবেন, সবাই মিলে মিউট করলে প্রবলেম হবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা পয়েন্ট ভুলে গেছি বলতে, যে অবরোহ যুক্তির ক্ষেত্রে, মানে অবরোহ যুক্তিতে কি হয়, সেখানে একটি মাত্র যুক্তি বাক্য থেকেও সিদ্ধান্ত আসতে পারে, একাধিক যুক্তি বাক্য থেকেও সিদ্ধান্ত আসতে পারে। এটাকে কি বলা হয়, ভাগটাকে কি বলা হয়? অবরোহ যুক্তির একটা মাত্র বাক্য থেকে যদি সিদ্ধান্ত আসে সেটাকে কি বলবো? আমি কি শুনতে পাচ্ছি? আচ্ছা, অমাধ্যম। আর একটা হলো মাধ্যম। দুই ভাগে ভাগ করে, একটা অমাধ্যম অনুমান, একটা মাধ্যম অনুমান। একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়, সেটাকে বলা হয় অমাধ্যম অনুমান। একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয়, তখন সেটাকে বলা হয় মাধ্যম অনুমান, যেমন নিরপেক্ষ ন্যায় অনুমান। একদম নিরপেক্ষ ন্যায় অনুমান, মাধ্যম অনুমান। তবে এখানে আবার আমরা আরোহটাকেও মাধ্যমের আন্ডারে ফেলবো, কারণ এখানে কিন্তু একটা মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আমরা আসি না। এখানে আমরা সবসময় আমাদের টার্গেট থাকে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তে আসা, আর যুক্তিবাক্য যত বেশি হবে সিদ্ধান্তের মানে সম্ভাব্যতা, সত্য হওয়ার সম্ভাব্যতা ততই বৃদ্ধি পায়, বা গ্রহণযোগ্যতা কিন্তু ততই বৃদ্ধি পায়, তাই তো? আমি যদি 3টে মানুষকে নিয়ে স্যাম্পেল নিই এবং 3000 মানুষকে নিয়ে স্যাম্পেল নিই, কোনটা সম্ভাব্যতা ভালো হবে, গুড পয়েন্ট পাবো, কোনটা ব্যবহার্য বেশি হবে, যেটা 3000 নিচ্ছি সেটাই।
আচ্ছা, এটা বলে দিয়েছে আকারগত সত্যতা হচ্ছে অবরোহ অনুমান আর বস্তুগত সত্যতা হলো আরোহ অনুমান। কতগুলো 4-5টা পয়েন্ট আছে যেগুলো একদম মানে সে আতা গাছে তোতা পাখির মতো মাথায় ঢুকিয়ে নিতে হবে, যেটার উপর কোশ্চেন আসবেই আসবে। ম্যাডাম আচ্ছা, আর একটা প্রশ্ন রইলো অ্যানালিটিক এবং সিনথেটিক। এই অ্যানালিটিক এবং সিনথেটিক এটা দিলবার ছাড়া অন্য কেউ উত্তর দেবে যে কোন আরোহ এবং অবরোহের মধ্যে কোনটাকে অ্যানালিটিকের আন্ডারে ফেলতে পারি আর কোনটাকে আমরা সিনথেটিকের আন্ডারে ফেলতে পারি বা ভাবতে পারি, কোনটা সিনথেটিক কোনটা অ্যানালিটিক। আজকে ক্লাসের প্রথমে আমি বলে দিয়েছি যে মিল তার কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য বা কার্যকারণ সম্পর্কটাকে ব্যাখ্যার জন্য যে এক্সপেরিমেন্টাল 5টা পদ্ধতি দিয়েছে, সেই 5টা পদ্ধতির মধ্য দিয়ে কি প্রমাণ করার চেষ্টা করেছে কেউ বলুন প্লিজ। আচ্ছা, ভাত টাত খাওয়া দাওয়া করে কি ঘুমিয়ে গেলেন সবাই? ক্লাসে জয়েন করে কি ঘুমিয়ে গেলেন? কোশ্চেনটা কি বলেন? কোশ্চেনটা হলো অবরোহ অনুমানকে এবং আরোহ অনুমানকে আমরা কোনটাকে সংশ্লেষণাত্মক বলবো, কোনটাকে বিশ্লেষণাত্মকের আন্ডারে ফেলতে পারি? অবরোহ হচ্ছে বিশ্লেষণাত্মক, আরোহ সংশ্লেষক, আরোহ সংশ্লেষণাত্মক। কারণ অবরোহটা ওই যেটা উদ্দেশ্য আছে সেটাই তো সিদ্ধান্ত আসছে তার জন্য, এবং আরোহে যেটা সেটা হচ্ছে নতুন একটা সৃষ্টি হবে তার জন্য সেটা সংশ্লেষণ। আমরা জানি সংশ্লেষণমূলক বাক্য যেটা বা বচন, সেখানে আমরা নতুন সৃষ্টি পাই বা নতুন সৃষ্টি হয়, সেখানে নতুন জ্ঞানের একটা উদ্ভব হয়। বোঝা গেছে? ম্যাডাম একটা কথা ছিল, বলুন। বলছিলাম আমরা যে পেলাম আকারগত সত্যতা এবং বস্তুগত সত্যতা, তাহলে যদি বলা হয় কি আরো অনুমানের, আমরা কিন্তু প্রত্যেকে দেখেছি যে দুটি দিক আছে, দুটি দিক, একটা হচ্ছে আকারগত সত্যতা বস্তুগত সত্যতা। তাহলে আমরা বলতে পারি যে আরো অনুমান দুটাই দিককে প্রাধান্য দেয়, আকারগত সত্যতা বস্তুগত সত্যতা, না আপনি বুঝতে পারছি কি কোন দিকে যাওয়ার চেষ্টা করছেন। আপনি পুরো ক্লাসটা শুনুন এবং আমার 2 থেকে 3 আজকের ক্লাসটা নেব, প্লাস এমসিকিউ করাবো, প্লাস প্রত্যেকটা ক্লাস কমপ্লিট হওয়ার পরে আপনার মনের কোশ্চেন গুলো সব চলে যাবে, আর থাকবে না। বুঝে গেছেন? শুধু মন দিয়ে শুনে যান। আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলো কি কি? যেটা মেন বৈশিষ্ট্য আমরা দেখি আরোহ যুক্তির, সেটা হচ্ছে কি আমরা আরোহ যুক্তির অবরোহের সাথে আরোহের পার্থক্য করার ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে। কিন্তু এবারে যদি শুধু আরোহটাকে ফোকাস করি, সেখানে মেন টার্গেট কি থাকে? মেন টার্গেট যদি দেখি, সেখানে হচ্ছে একটা সামান্যীকরণ, জেনারেলাইজেশন থাকে, তাই তো। যে আমি বললাম আমি মরণশীল, তুমি মরণশীল, সে মরণশীল, অতএব সবাই মরণশীল। তাহলে একটা অতএব এসে সামান্যটা সবাই এলাম, সবাই মানে সামান্যতে এলাম। সামান্য মানে আমরা কিন্তু ছোট সামান্য বুঝি না, সামান্য মানে ফিলোসফির ভাষায় বড়। তাহলে এই সামান্যীকরণ একটা জেনারেলাইজেশন, 1 নাম্বার রুল। 2 নাম্বার প্রত্যক্ষযোগ্য বিষয়ের অতিক্রমণ, মানে হচ্ছে যেটা প্রত্যক্ষযোগ্য বিষয় তার থেকে অতিক্রম করে বাইরে চলে যায়, তাই তো। যেটা দেখি না সেইটাতে চলে যায়। এরপরে হচ্ছে যুক্তিবাক্য দ্বারা সিদ্ধান্তের অপ্রসক্তি। এটা প্রসক্তি বলেছিলাম আগের বারে ওয়ার্ডটা, যে সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে প্রসক্তি হয়, মানে বেরিয়ে আসে অবরোহিতে, আর আরোহিতে অপ্রসক্তি হয়। এখানে প্রসক্তি হয় না। তাহলে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখুন, আর এই বৈশিষ্ট্যগুলো নিশ্চয়ই ভেঙে ফুটে আর বলতে হবে না আপনাদেরকে, কারণ সবাই মোটামুটি জানেন। এরপরে যেখানে আছে একটা আরোহমূলক লিফ বা আরোহ সংক্রান্ত ঝাঁপ বা আরোহ সংক্রান্ত ঝুঁকি বা রিস্ক, কোনটাকে আমরা বলি। কারণ হচ্ছে সাম পার্টিকুলার এক্সাম্পলকে দেখে আমরা কিন্তু একটা ইউনিভার্সাল রুলে চলে আসি। তাহলে এই সাম থেকে রুলে আসার যে পদ্ধতিটা, এটাকে কিন্তু একটা আমরা লাফ বলে থাকি বা রিস্ক বলে থাকি বা ঝুঁকি বলে থাকি। এটা হচ্ছে আরোহ অনুমানের একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। এই পার্টটা আর একবার কোনটা বলুন? কোনটা বলুন? আরোহমূলক লাভ যেটা বলুন। হ্যাঁ, আরোহমূলক লাফ বা ঝাঁপ, আরোহমূলক ঝুঁকি বা লাভ। হ্যাঁ, এটা বলতে দেখুন, আমরা প্রথমে বলি না, এটা এখনই আমি একটা উদাহরণ দিলাম যে পিয়ালি একটা মহিলা, ও খুব সুন্দরী। রূপালী একটা মহিলা, ও খুব সুন্দরী, ঠিক আছে। আমার স্বপ্না দিদি খুবই সুন্দরী। তাহলে এই প্রত্যেকটা মহিলা দেখলাম সুন্দরী,
তাহলে আমি 3টে 4টে 5টা 6টা 30টা মেয়ে নিলাম, 30টা মেয়ে দেখলাম সুন্দরী, বা এটা বলে দিলাম যে পিয়ালি নামক আমার বোন একটা পিয়ালি সুন্দরী, আমার ননদ পিয়ালি সুন্দরী, আমার মামা তো বোন পিয়ালি সুন্দরী, তাহলে পিয়ালি নামের অনেকগুলো মেয়েকে দেখলাম তারা সুন্দরী হয়, তাহলে আমি একটা সিদ্ধান্তে চলে এলাম অতএব সকল পিয়ালি নামক মহিলা হয় সুন্দরী। আচ্ছা, এটা সামান্য কতগুলো মানে বিশেষ কতগুলো 1টা 2টো 3টে 5টা আমি পিয়ালিকে দেখলাম, তারপরে এখানে সকলে চলে এলাম, তাহলে একটা ঝাঁপ দিয়ে দিলাম না, আমি 3জনকে দেখে ঝাঁপ দিয়ে দিলাম। আমি দেখলাম যে নদীতে একজন ঝাঁপ দিচ্ছে খুব সাঁতার কাটছে কিছু হলো না, আর একজন ঝাঁপ দিচ্ছে খুব সাঁতার কাটছে কিছু হলো না। আমি নিজের একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, পুকুরে এক টাইম ক্লাস 5 পর্যন্ত পুকুরে যেতাম, পুকুরে স্নান করতাম, সেই টাইমে পুকুরের এই পার থেকে ওই পার করতাম, সেই হাজার রকমের তারিকাতে সাঁতার কাটতাম, কিন্তু হঠাৎ করে আমার মানে এই বুড়ো বেলায় বিভ্রান্তি হয়েছিল যে আমি তো এত সাঁতার কেটেছি, তাহলে দেখি এবার আমাদের বাড়ির আমাদের সবাই মিলে দিদিগুলো এসেছে একসঙ্গে এবং পুকুর ঘাটে বলছি চল আগে সবাই মিলে পুকুরে স্নান করবো। গেলাম, ওরা দেখছি সবাই দিব্যি সাঁতার কাটছে, এবার আমিও নামলাম, তাহলে ওরা তো সাঁতার কাটতে পারে আমিও সাঁতার কাটতে পারি, আমিও চলে যাই ওখানে, আমিও লাফ দিলাম, কিন্তু আমি ডুবে যাচ্ছিলাম, তারা টেনে আমাকে তুলে নিয়ে এলো। তাহলে এখানে আমি সিদ্ধান্ত করে নিলাম যে ওরা সবাই আমরা সবাই সাঁতার কাটতে পারতাম তখন, ওরা এখন কাটছে মানে আমিও পারবো, তাহলে সকলে সকলে পারবে, সকলে চলে এলাম, তাহলে সকলে চলে আসাতে একটা ঝাঁপ, আমি ঝাঁপ দেওয়ার উদাহরণটা বললাম, কিন্তু বাস্তবে যে কোনো দুনিয়াতেই যে কোনো উদাহরণে বিশেষ থেকে মানে 1টা 2টো 5টা 10টা, বিশেষ মানে 1টা 2টো করে দেখা আর কি, ওই 1টা 2টো 5টা দেখে তার থেকে একটা সকলে করে সকলে হয় এরকম যখন চলে আসে একটা অন্ধকারে লাভ দেওয়ার মতো কেস হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় যে এটা একটা রিস্ক। অবশ্যই তো রিস্ক না, এটা আমি সিদ্ধান্তে চলে এলাম, বাস্তবে উদাহরণ দিয়ে দিলাম, আমি সিদ্ধান্তে এলাম যে ও আমার দিদিরা সাঁতার কাটছে মানে আমিও সাঁতার কাটবো, তাহলে আমি কি হলো, আমি তো ওখানে ডুবে গেলাম, এটা রিস্ক কি একটা, তো সেই জন্য এটাকে রিস্ক বলছে, যে এটা একটা রিস্ক বা ডিডাকটিভ লিভ বা আরোহ সংক্রান্ত একটা লাভ। বোঝা গেছে এবারে? ম্যাডাম তাহলে আমরা বলতে পারি যে জানা থেকে অজানা দিকে ধাবিত হওয়াকে বলা হয় অন্ধকার লাভ বা ঝুঁকি। জানা অর্থাৎ জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ের দিকে ধাবিত হওয়াকে বলা হয় একদম তো অনুমান, অনুমান তো অন্ধকার লাভ বা অনুমান তো ওটাই, জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ের দিকে যাওয়াটাই হলো অনুমান। আর আরোহ যেটা আরোহ অনুমানটা আমি যেটা বললাম, অবরোহটা কি বললাম অনুমানের উপর নয়, সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, বৈধতা অবৈধতা হয়, কিন্তু আরোহ অনুমান পুরোটাই মনের উপর কল্পনার উপরে অনুমানের উপরে ভিত্তি করে হয়ে থাকে, তাই আরোহ অনুমান সবসময় প্রবাবল হয়, আরোহ অনুমানের মানে গ্রহণযোগ্যতা সবসময় সম্ভাব্যতা থাকে, এখানে একটা ঝুঁকি থেকেই থাকে। আচ্ছা, এখনই আমি উত্তরটা বলে দিয়েছি, তবু আপনাদেরকে আমি কোশ্চেন করব যে এই যে বললাম প্রসক্তি না, যে অবরোহতে প্রসক্তি হয়, সিদ্ধান্তটা আশ্রয় বাক্যের প্রসক্তি, আমি কি এটা আরোহতে বলতে পারি যে আশ্রয় বাক্যটা সিদ্ধান্তের প্রসক্তি হয়েছে, এটা কি বলতে পারি? প্রসক্তি থাকবে না, বলতে পারবো না, প্রসক্তি সম্বন্ধ নেই। আচ্ছা, আরোহ অনুমানের যেটা আমি অনুমান করি সেটা যদি বাস্তবে সত্য হয়, তাহলে কি সেটাকে আমি বৈধ অবৈধতা প্রমাণ করতে পারি, বৈধ বা অবৈধ বলতে কি পারি? না, আরো অনুমান বৈধ অবৈধ সম্ভাব্যতার উপর প্রয়োগ করে, ওইসব কোনো প্রশ্নই উঠে না, আরো অনুমানে কোনো বৈধ ইনভ্যালিড ভ্যালিডের কোনো প্রশ্নই উঠে না, যেহেতু আরোহ যুক্তির নির্দিষ্ট কোনো আকার নেই, সেই জন্য আরোহ যুক্তিকে বৈধ বা অবৈধ বলা যায় না। ওটা তো বুঝতে পারলাম, ওটা একদম গুড পয়েন্ট, আকার নেই সেই জন্য বৈধতা অবৈধতা বলতে পারি না, কিন্তু যদি দেখি যে আমি বস্তুগত দিকটা দেখা হয়, বস্তুগত দিকে দেখলাম যেটা বলছি সেটা বাস্তবে সত্য হয়ে গেল, বাস্তবে মিলে গেল, তখন কি বলতে পারবো বৈধ অবৈধ? তখনও বলতে পারবো না, এটাই বলছি, তখনও কিন্তু বলতে পারবো না, কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, কারণ কোন তারিখ আছে আসুক না কেন আমাদের কিন্তু নলেজ ডিপ মানে একটা কনসেপচুয়াল নলেজটা থাকতে হবে। আচ্ছা, এখানে এবার আমরা দেখব যে বিশেষ থেকে সামান্য যাবার যা রীতি সেটা আরোহ অনুমানের বৈশিষ্ট্য এতক্ষণ দেখলাম, ও যে কিসের ভিত্তিতে আমরা বিশেষের জ্ঞান থেকে সামান্যের জ্ঞানে উপনীত হবো, কিসের ভিত্তিতে? এই যে এখনই বললাম যে 2জন 5জন দেখে আমি সামান্যে চলে গেলাম, সেটা কিসের ভিত্তিতে বা কোন রুল ফলো করলে আমি সামান্যে যাব? এমনি এমনি তো যেতে পারি না, সেখানেও কোনো রুল ফলো করতে হবে, সেই জন্য কিন্তু এই আরোহ অনুমানের এটা একটা বিরাট বড় সমস্যা, তাই তো? আমি মানে কটা
বিশেষ বাস্তবে উদাহরণ দেখলে আমি সেটাকে সামান্য বলতে পারি, কোন ক্ষেত্রে বলতে পারি, কোন সিচুয়েশনে কিভাবে আমি উদাহরণগুলোকে গ্রহণ করে আমি সিদ্ধান্তে আসবো। এর তো কোনো একটা সমস্যার তো সমাধান বের করা দরকার। এই সমস্যার সমাধান বের করার জন্য অনেকে কিন্তু কাজ করেছেন। তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জন স্টুয়ার্ট মিল। আর জন স্টুয়ার্ট মিলকে আরো অনেকে আছেন, কিন্তু আমরা তাদেরকে পড়বো না, যেহেতু আমাদের সিলেবাসে জন স্টুয়ার্ট মিল আছে। সো আমরা জন স্টুয়ার্ট মিলের বক্তব্যগুলোই শুধু আমরা পড়বো। আরোহ অনুমানের মূল সমস্যা নিয়ে কিন্তু তর্কবিদ মিল বা জে.এস. মিল, জন স্টুয়ার্ট মিল একটা ব্যাখ্যা দিয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে মাত্র, সে বলছে যে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে মাত্র একটা বা দুটো উদাহরণ থেকে আমি সিদ্ধান্তে চলে যাই, সেটা সঠিক হয়। আবার দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে অনেক উদাহরণ নিলাম, সিদ্ধান্ত গ্রহণ করলাম, সেটা ঠিক হচ্ছে না। তাহলে তাহলে কি এমন কোনো সার্বজনীন রুল আমি বার করতে পারবো যেটাকে আমি ফলো করলে বিশেষ বিশেষ কোনো বস্তু থেকে আমি একটা সামান্য বস্তুতে আসতে পারি, বা বিশেষ কোনো রুল থেকে সামান্য রুলে আসতে পারি, বিশেষ থেকে সামান্য আসতে পারি? এরকম কি সম্ভব? এইগুলো নিয়ে তর্কবিদ মিল কিন্তু আরোহ অনুমানের সমস্যাটা থেকে সমাধানের জন্য উঠে পড়ে লেগেছিল। তাহলে কিভাবে এই সমস্যার সমাধান হবে, এই নিয়ে তর্কবিজ্ঞানী যারা বা তর্কবিদগণ যারা, তারা দুটো মৌল নীতির কথা বলেছে। এটা কিন্তু মনে রাখতে হবে, দুটো মৌলিক নীতি, ফান্ডামেন্টাল রুল বা প্রিন্সিপালের কথা বলেছে। সেই দুটো রুল কি কি কে বলবে? আমি আজকের ক্লাসে প্রথমে বলে দিয়েছি, সেই দুটো রুল আমাকে কে বলবে? প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতি। একদম, প্রকৃতির একরূপতা নীতি, দ্য ল অফ দ্য ইউনিফর্মিটি অফ নেচার অ্যান্ড দ্য ল অফ পজেশন। মানে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতি। মানে প্রকৃতির একরূপতা নীতি বলতে প্রকৃতিতে যেরকম ঘটে একই ধরনের ঘটনা, সেটার উপরে নির্ভর করে কতগুলো হবে। আমরা কার্যকারণ এই কতগুলোকে আমি সার্বিক সিদ্ধান্তে আসবো, আর কার্যকারণ নীতিগুলোকে ফলো করে আমি সার্বিক সিদ্ধান্তে আসতে পারি। যেমন জল তেষ্টা পেলেই পানি আমি খাই, জল তেষ্টা পেলেই পানি এখানে যারা আছে সবাই খায়, তখন আমি বলতে পারি জল তেষ্টা হলে পানি খাওয়া হলো তৃষ্ণা নিবারণের একটা ফল। বা আমাদের পানি পিপাসা পাই, পিপাসাই হলো আমাদের জল পিপাসা নিবারণের মিটাবার হলো কারণ হলো জল, জল খেলেই মিটে, এরকম করে বলতে পারি। তাহলে এগুলো কার্যকরণ সম্পর্কগুলো ব্যাখ্যা করতে পারি। এবার ধীরে ধীরে একটু করে আমরা দেখবো যে প্রকৃতির একরূপতা নীতিটাকে সে কিভাবে ব্যাখ্যা করেছে। এখানে দেখো যে এই নীতি অনুসারে কি বলছে, প্রকৃতির অন্তঃস্থিত, প্রকৃতির মধ্যে যত ঘটনা রয়েছে তার নির্দিষ্ট নিয়ম একটা ফলো করে চলে, তাই তো? পৃথিবীতে যাই দেখি না কেন, এখন যদি বলি আমি বৃষ্টি হচ্ছে, তাহলে কি আগুন পড়বে? হবে না। বৃষ্টি হচ্ছে মানে পানিই তো আসবে না। মেঘ ধরলে কিন্তু আগুন বর্ষায় না, মেঘ ধরলে পানিই বর্ষায়, সেরকম ধরনের। বলছে হঠাৎ ভাবে কোনো ঘটনা প্রকৃতিতে হঠাৎ করে চলে আসে না, যেটা আগে ঘটেছে, এখন ঘটছে, ভবিষ্যতেও ঘটবে, এরকমই হয়। কোনো খামখেয়ালিপনা নেই। প্রকৃতি সবসময় একই রূপ আচরণ করে, একই ব্যবহার করে। প্রকৃতি কিন্তু মানে একদম সৎ প্রেমিক। ও প্রথমে যা করে পরে তাই করে, এর কোনো চেঞ্জ হয় না। সে মেয়েদের বয়স তোমার 5 বছর আগে জিজ্ঞেস করে তোমার কত বয়স গো, সে বলে আমার বয়স 15। 5 বছর পরেও বলবে আমার বয়স 15, ঠিক আছে? 20 বছর পরেও বলবে আমার বয়স 15। বলে এক কথার মানুষ। আমি রিল গুলো এখন খুব সুন্দর ব্যাখ্যা করে। তাহলে এই যে এক কথার মানুষ, তো প্রকৃতিও কিন্তু একই রুল ফলো করে, যখন যেটা আগে করেছে এখনো করে, পরেও করবে। তাহলে প্রকৃতিতে নিয়ম মেনে চলে, নিয়মের বাইরে যায় না, বেনিয়ম ভাবে কোনো কিছু ঘটে না। এখানে হচ্ছে যে একটু আগে বলেছিলাম জল মানুষের তৃষ্ণা নিবারণ করে, তাহলে ভবিষ্যতেও তৃষ্ণা নিবারণ করবে, অতীতেও করেছে। তাহলে এই অবস্থা বা শর্ত, অতীতে জল নিবারণের তৃষ্ণা নিবারণ করেছে, এখনো করেছে, ভবিষ্যতেও করবে। এটাই হলো প্রকৃতির একরূপতা নীতি। এটা আমি তৃষ্ণা নিবারণটা বললাম, যেমন বৃষ্টি হওয়াটা বললাম, আগুন ঝরাটা বললাম, সেরকম। তাহলে প্রকৃতির একরূপতার নিয়মকেই আরোহ অনুমানের আকারগত ভিত্তি রূপে অভিহিত করা হয়। আমরা যেটা অবরোহতে পড়েছি যে শুধুমাত্র আমরা আকারগত দিকটা দেখি, আকারটা দেখি, বস্তুগত দিকটা দেখি না। কিন্তু আরোহ অনুমানে বস্তুগত দিকটার উপর ভ্যালু দেওয়া হয়, কিন্তু ওরা বস্তুগত দিকটা প্রমাণ করার জন্য একটা টেম্পোরারি কতগুলো রুল বানিয়ে নিয়েছে। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি, অপরটা হলো কার্যকারণ নীতি। তাহলে প্রকৃতির একরূপতার নিয়মকে আরোহ অনুমানের আকারগত, তাহলে আরোহ অনুমানের আকারগত ভিত্তি এটা কিন্তু আকারগত ভিত্তি ব্যাখ্যা করা হয় বা আকারগত ভিত্তিতে সত্যতাকে করা হয়, এই কথাটা কিন্তু না। আমরা ধরে নিয়েছি আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো
এই প্রকৃতির একরূপতা নীতি। এই নিয়মের ভিত্তিতে আমরা বিশেষ বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণ করি এবং একটা সামান্য সংশ্লেষক বা সিনথেটিক বচনে কিন্তু আমরা পৌঁছাই। তাহলে এই নিয়মই আমাদেরকে জ্ঞাত সত্য থেকে একটা অজ্ঞাত সত্যতে পাঠিয়ে দেয়, আর একটা সামান্য বচনকে আমাদেরকে দাঁড় করাতে সাহায্য করে। বোঝা গেল প্রকৃতির একরূপতা নীতি। এবারে এখন আমরা যাব কার্যকারণ নিয়ম, দ্য ল অফ দ্য কজেশন। আচ্ছা, এখানে নোটস গুলো দেখাচ্ছি না, কারণ এখানে শর্টে সব কিন্তু রয়েছে এই বইটার মধ্যে, দর্শন শিক্ষক বইটার মধ্যে কিন্তু সবই রয়েছে, ভালো করে পড়বেন। তবে হ্যাঁ, একটা জিনিসে একটা জায়গায় প্রচুর মিস্টেক বেরিয়ে গেছে, যে মিলের 5টা পদ্ধতি, ওখানে বাংলা ফর্মটা, ইংরেজি ফর্মটা ঠিক আছে, বাংলা ফর্মটা কিন্তু একদম মানে আমাদের ফিলোসফিতে যেটা আমরা অন্যই ব্যবহার করি, ওখানে হচ্ছে এই অন্য বেঙ্গলি ওয়ার্ড ইউজ হয়ে গেছে। যাই হোক, আমি পরে বলে দিব, লাইভ ক্লাসে যখন আমি বইটাকে ধরে পড়াবো তখন বলে দিব। তো এখন কার্যকারণ যে নিয়ম, কার্যকারণ যেটা নিয়ম, এখানে হচ্ছে কার্যকারণ নিয়মটা কি বলছে, এই নিয়ম অনুযায়ী দাবি করে যে জগতের প্রত্যেকটা ঘটনারই একটা না একটা কারণ আছে, তাই তো? কারণ যে পরপর দুটো ঘটনার ক্ষেত্রে যা আগে ঘটে সেটা কারণ, যেটা পরে ঘটে সেটা কার্য হবে। তাহলে একই কারণ সর্বদা একই কার্যকে ঘটায়, এরকম আমরা বলতে পারি। তাহলে একই কারণ বিভিন্ন সময়ে কখনোই কিন্তু বিভিন্ন ঘটনাকে বা বিভিন্ন হতে পারে না। যেমন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, এই কি হয়, H2O, মানে হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটো মিলে পানি হয়। তাহলে ওই রেশিওটা সবসময়ের জন্য সমান হয়। তাহলে এখানে বলছে কারণ এবং কার্যের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান, সেই সম্পর্ক হতে হবে কেমন, আবশ্যিক সম্পর্ক। তাহলে কার্য কারণ সম্পর্কের মধ্যে কি এটা আবশ্যিক সম্পর্ক হতে হবে, এর নির্দিষ্ট কারণ ঘটলে তবে নির্দিষ্ট কার্য ঘটবে, এই ধরনের কথাগুলো বলে। সেই জন্য অ্যারিস্টটলের একটা উক্তি রয়েছে, এক্স নিহিলো নিহিল ফিট, মানে শূন্য থেকেই শূন্যের সৃষ্টি বা কিছু থেকে সৃষ্টি, যে কোনো কিছু থেকে সৃষ্টি, এমনি এমনি হয় না। যার উৎপত্তি আছে জগতে তারই কারণ আছে, এটা জে এস মিল বলেছে, যার উৎপত্তি আছে জগতে তার কোনো না কোনো কারণ আছেই আছে। আর কার্যকারণ নিয়মকে আরোহ অনুমানের আকারগত ভিত্তি বলা হয়। তাহলে আরোহ অনুমানের দুটো ভিত্তি পেলাম আকারগত, একটা কি, একটা হলো প্রকৃতির একরূপতা নীতি, আর আরোহ অনুমানের অপর একটা আকারগত ভিত্তি হলো কার্যকারণ নিয়ম। আরোহ অনুমানের বিভিন্ন প্রকার আছে, এবারে আমরা দেখবো আরোহ অনুমানের প্রকারগুলো কি কি। এতক্ষণ যেটা দেখলাম প্রকৃতির একরূপতা নীতি, কার্যকারণ নিয়ম, এটা হচ্ছে রুল গুলো, কিন্তু আরোহ অনুমানের আকারগত রুল, এগুলো রুল মনে রাখতে হবে, এগুলো কিন্তু বৈশিষ্ট্য না, এগুলো রুল গুলো। আর আরোহ অনুমানের প্রকার যদি বলি, সেটা হচ্ছে জন স্টুয়ার্ট মিল আরোহ অনুমানকে দুভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তথাকথিত আরোহ অনুমান, মানে যেটাকে বলা হচ্ছে সো কল্ড আরোহ অনুমান বা ইমপ্রপারলি, আর আরেকটা হচ্ছে প্রকৃত আরোহ অনুমান, সেটা হচ্ছে ইন্ডাকশন প্রপার আরোহ অনুমান। ঠিক আছে, তাহলে যে সমস্ত অনুমানের ক্ষেত্রে দেখা যায় যে অনুমান পদ্ধতি অনেকটাই আরোহ অনুমানের মতো বা আরোহ অনুমানের ন্যায়, কিন্তু আরোহ অনুমানের কোনো না কোনো বৈশিষ্ট্যের অভাব তার মধ্যে থাকবে, তাহলে সেটা হবে সো কল্ড বা তথাকথিত আরোহ অনুমান। আর আরোহ অনুমানের সব বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে সেটা তাহলে কি হবে, সেটা হবে প্রকৃত আরোহ অনুমান বা প্রকৃত অনুমান। তাহলে সেই সমস্ত অনুমানকে, আচ্ছা ওটা হয়ে গেল। এখন আমরা দেখব যে তথাকথিত আরোহ অনুমানের কি কি বৈশিষ্ট্য বা প্রকারগুলোকে আবার কি কটা ভাগে ভাগ করা যায়, আর প্রকৃত আরোহ অনুমানকে কটা ভাগে ভাগ করা যায়, এটাকে কিন্তু মনে রাখতে হবে। এবং কোন, আচ্ছা আমি এখনই একটা কোশ্চেন করব যে বৈজ্ঞানিক আরোহ অনুমান এবং অবৈজ্ঞানিক আরোহ অনুমান, এটা তথাকথিত আরোহ অনুমানের আন্ডারে পড়ে না প্রকৃত আরোহ অনুমানের আন্ডারে পড়ে? এগুলোর উপরে কোশ্চেন আসতে পারে। প্রকৃত আরোহ অনুমান একদম। তাহলে পূর্ণ গণনামূলক আরোহ অনুমান, আর সাদৃশ্যমূলক আরোহ অনুমান, যুক্তি সাদৃশ্য আরোহ অনুমান, আর ঘটনা সংযোজক যে আরোহ অনুমান, এটা হলো কি তথাকথিত আরোহ অনুমান। আর বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক আরোহ অনুমান এবং সাদৃশ্যমূলক আরোহ অনুমান, যেটা হচ্ছে সায়েন্টিফিক, আনসায়েন্টিফিক অ্যান্ড অ্যানালজিক্যালি, এটা হলো অবৈজ্ঞানিক আর সরি কি বলে ওটা, প্রকৃত আরোহ অনুমান। হ্যাঁ এখানে, হ্যাঁ প্রকৃত আরোহ অনুমান। এখানে উদাহরণ আমি এখানে দেখাবো, এই যে সিলেবাসটা যে বানিয়েছে না, সিলেবাসটা যে বানিয়েছে, মানে অ্যাকচুয়ালি আমরা একটা বই মানে বানাতে গেলে ভুল হচ্ছে মানছি, কিন্তু এখানে এত বড় বইয়ে না হয় ভুল হয়ে গেল, যেটা ওটা উচিত নয়, কিন্তু একটা সিলেবাস 2 পেজের সিলেবাস, এটা একটা পরীক্ষার সিলেবাস, এত বড় মিস্টেক হয় কি করে, এটাকে আমি ভাবতে পারছি না। তারপরে আবার কি, এটা দীর্ঘ 2-3 বছর ধরে মিস্টেকটা হয়ে আসছে, আমি ভাবছিলাম মেল করবো ওদেরকে, ঠিক আছে। এই যে মিস্টেকটা 2 বছর ধরে হয়ে আসছে, 3 বছর ধরে, এইবারেও দেখলাম যে একজন ডাউনলোড করে দিল, এসএসসির বিয়েতে সিলেবাসটা অ্যাড করেছে, আপলোড করেছে, এটাই করে দিয়েছে, এটাকে আর চেঞ্জ করেনি, পিডিএফ তাদের রেডি আছে, ঢেলে দিয়েছে।
না আমার কারেক্ট করে দিয়েছে, করে দিয়েছে? চেঞ্জ করেছে কারেকশন মনে হয় করেছে ম্যাম। করেছে? ও ম্যাম চেঞ্জ করেছে। আচ্ছা আচ্ছা, দিয়েছে। আমাকে পরে প্রত্যেকটা নোটিশ দিয়ে যাবেন আপনি সাবজেক্ট দিয়ে যাবেন তাহলে এবি ভালো। ইংলিশ আচ্ছা আচ্ছা, আমি যেটা নোটিশ করেছে প্রত্যেকটা নোটিশ সাবজেক্টেই বলছিল। ঠিক আছে যদি চেঞ্জ হয়েছে, কারণ আমাকে নোটিশ একজন করে কারেকশন করে দিয়েছে। আমাকে যেটা ইয়ে করেছে, একজনকে দিয়েছিল আর কি গ্রুপে, যে আমি ডাউনলোড করলাম ম্যাডাম এটা এখনই। আমি এখনই ডাউনলোড করলাম, বলছে না হ্যাঁ এখনই করলাম। তো তাহলে দেখছি আমি এরকমই রয়ে গেছে তার ডাউনলোডটা, তাহলে হতে পারে। সিলেবাসে এটাই আছে, শুধু নোটিশ দিয়েছে আলাদা করে। আচ্ছা, নোটিশ দিয়ে আলাদা করে জানিয়ে দিয়েছে, এটাকে চেঞ্জ করার ক্ষমতা তাদের নেই, পিডিএফটা হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়েট করার আর। আচ্ছা চেঞ্জ করেন। কি বলবো আর। তো এটা হচ্ছে লজিক। যাই হোক, তো এখানে এখানে এটা বোঝাবার জন্য বলছি, এই অ্যানালজি এবং প্রবাবল ইনফারেন্স এটা কিন্তু এনে আমাদের এখানে দেওয়া উচিত ছিল, অ্যানালজি এবং প্রবাবল ইনফারেন্সটা এখানে। কারণ হচ্ছে এই যে এখানে পড়বো আমরা বৈজ্ঞানিক আরোহণ, মানে এখানে পার্থক্য হাইপোথিসিসের ক্ষেত্রে কিন্তু পাবো আমরা সায়েন্টিফিক আনসায়েন্টিফিক, যেটা এক্সপ্লেনেশন গুলোর সাথে সম্পর্ক রয়েছে, যেটা হচ্ছে প্রকৃত আরোহণমান, এবং সাদৃশ্যমূলক আরোহণমান যেটা অ্যানালজিক্যালি, ওই সাদৃশ্যমূলক আরোহণমানটাও কিন্তু প্রকৃত আরোহণমানের মধ্যে আসছে। আচ্ছা, এবার এখানে ভাগ করে দিয়েছে কিন্তু জেএস মিল প্রকৃত আরোহণমান সাদৃশ্যমূলক আরোহণমানকে বলেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু একে অনেকে সমালোচনাও করেছে, অনেক দার্শনিক অনেক তর্কবিদ বলেছে যে সাদৃশ্যমূলক আরোহণমানকে কি প্রকৃত আরোহণমান বলা যায়, এটাকে ক্রিটিক করেছে, পরে আমি ব্যাখ্যা করছি তার। তাহলে এখন বোঝা গেল আরোহণ মানে দুটো ভাগ, তথাকথিত আর প্রকৃত আরোহণ। আর প্রকৃত আরোহণমান কি বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমূলক আরোহণমান। আর যেহেতু এইগুলো আমাদের সিলেবাসের বিষয়, এগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন হলো আমার, যে বৈজ্ঞানিক আরোহণমান, অবৈজ্ঞানিক আরোহণমান আর সাদৃশ্যমূলক আরোহণমান থাকে, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে কোনটাকে আমরা অপূর্ণ গণনামূলক আরোহণমান বলবো? অবৈজ্ঞানিক বা লৌকিক বলা হয় ওটা। একদম লৌকিক বলা হয়, অবৈজ্ঞানিকটাকে বলবো একদম। তাহলে অপূর্ণ গণনামূলক আরোহণমানটা কি সেটা আমরা দেখবো এখানে। ওই যে আরোহণমানের ক্ষেত্রে, আচ্ছা দিলবার একটা কোশ্চেন করেছিল তখন, যে দিদি তাহলে কি আমরা আরোহ অনুমানের আকারগত দিক এবং বস্তুগত দিক দুটোই বিচার করা হয়, এটা বলবো? এবারে মনে হয় এই কোশ্চেনের উত্তরটা সবার পাওয়া গেছে, তাই তো? নেক্সট এবারে বলি, ও ক্লাসে আছে না বেরিয়ে গেছে জানি না। তো অপূর্ব গণনামূলক আরোহণমানটা কি এখন আমরা দেখবো, বা অবৈজ্ঞানিক আরোহণমান। যে আরোহণমানের ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ককে প্রতিষ্ঠা বা প্রমাণ করার কথা চিন্তা না করে শুধুমাত্র কতগুলো আজগুবি, কতগুলো অবাধ, কতগুলো অভিজ্ঞতার উপরে ভিত্তি করে, আজগুবি কল্পনার উপরে ভিত্তি করে একটা সামান্য সংশ্লেষক বচনে প্রতিষ্ঠা করে, বা সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার জন্য প্রক্রিয়া শুরু করে, সেই আনুমানিক যে প্রক্রিয়া বা সেই যে অনুমান, সেটাকে অবৈজ্ঞানিক আরোহণমান বলে, বা অপূর্ণ গণনামূলক আরোহণমান বলে। বোঝা গেল? এই অপূর্ণ গণনামূলক আরোহণমানকে অনেক সময় লৌকিক আরোহণমানও বলা হয়ে থাকে। একদম, ওই যে একটা উদাহরণ, বাস্তব উদাহরণ আমরা বারবার পরীক্ষাতে লিখেছি, পরীক্ষায় লিখে নাম্বারও পেয়েছি, এইটাই পরীক্ষায় লিখে নাম্বার পেয়েছি, যে সাধারণ লোক এই ধরনের অনুমানকে বেশি ব্যবহার করে। কারণ হচ্ছে যে আমাদের অবাধ অভিজ্ঞতায় আমরা আজ পর্যন্ত যতগুলো দাঁড় কাক দেখেছি সেগুলোই কিন্তু কালো, এর বাইরে সাদা বা অন্য সবুজ, নীল কোনো রকম কিন্তু দাঁড় কাক আমাদের চোখে পড়েনি, আমরা দেখিনি। তাহলে অন্য কোনো রঙের দাঁড় কাক হতে পারে না। তাহলে এর থেকে আমরা সিদ্ধান্ত এলাম সকল দাঁড় কাকগুলো কালো। এই যে এটা কিন্তু একটা অপূর্ণ গণনামূলক বা অবৈজ্ঞানিক আরোহণমান, তাই তো? সকল দাঁড় কাক হয় কালো, এটা অবৈজ্ঞানিক আরোহণমানের কিন্তু উদাহরণ। তাহলে এই সামান্য বচনের অন্তর্গত সমস্ত দৃষ্টান্তকে এখানে কিন্তু পর্যবেক্ষণ করা সম্ভব হলো না, আর যেহেতু হলো না তাই অপূর্ণ গণনামূলক আরোহণমান বলা এই অনুমানটাকে। আর এই অনুমান অবশ্যই বিশেষ থেকে কিন্তু সামান্যের দিকে যায়, আরোহমূলক লাভ কিন্তু বৈশিষ্ট্যটা রয়েছে। এবারে বলা যেতে পারে যে এটাকে প্রকৃত আরোহণমান কেন বলছি, কারণ প্রকৃত আরোহণমানের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আরোহমূলক লাভ বা ইন্ডাকটিভ লিফট থাকে, একটা ঝাঁপ থাকে, ঝুঁকি থাকে, এখানে কিন্তু রইল, এটা বলতে পারলাম। তাহলে হচ্ছে শুধু প্রকৃতির এখানে কি হচ্ছে যে প্রকৃতির একরূপতা নিয়মের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এখানে যদি প্রশ্ন করা হয় যে বৈজ্ঞানিক আরোহণমান অবৈজ্ঞানিক আরোহণের পার্থক্য যখন দেখবো সেখানে ডিটেলসে বলবো, তবু এখন একটা কথা না বললেই নয়, যে বৈজ্ঞানিক আরোহণমানে কিন্তু কার্যকারণ নীতি এবং আমরা এখনই দেখলাম যে আরোহণমানের দুটো আকারগত দিক বা
সত্যতা নির্ণয় করার জন্য দুটো আকারগত ভিত্তি আমরা স্বীকার করি, একটা হচ্ছে প্রকৃতির একরূপতা আর অপরটা কার্যকরণ। তো বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে দুটোই থাকে, প্রকৃতির একরূপতা নীতিটাও ফলো করা হয় আর কার্যকরণ নীতিটাও ফলো করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রকৃতির একরূপতা নীতিটাকে ফলো করা হয়। ওই যে এই ধরনের অনুমান প্রক্রিয়ায় দাঁড় কাক এবং কালো রঙের মধ্যে কার্যকরণ সম্পর্ক কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারি না বা চেষ্টাও করি না। তার জন্য এই অনুমানটা অবশ্যই প্রকৃতির একরূপতা নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে কার্যকরণ সম্পর্কের উপর অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হলেও এখানে হয় না। ওখানে আমরা কি করি, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যের দিকে যাই। আর অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ক্ষেত্রে শুধু প্রকৃতির একরূপতা নীতিটা আমরা দেখি, জ্ঞাতটা অত দেখি না, মানে প্রকৃতির একরূপতা নীতিটাকে বেশি করে ফলো করি। আর কার্যকরণ সম্পর্কের যে সুদূর একটা ভিত্তি সেটাকে আমরা এড়িয়ে যাই, সেটাকে আমরা ফলো করি না। তার জন্য এটা অবৈজ্ঞানিক আরোহ অনুমান। বোঝা গেল? তাহলে বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে যে ধরনের সতর্কতাগুলো প্রয়োজন বা যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে, সেই যেগুলো মেনে চলি আমরা, সেগুলো সবগুলো কিন্তু এখানে পাবো না বা পাই না। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের মূল ভিত্তি যদি কি বলি তাহলে কি হবে? অপূর্ণ, এটা প্রশ্ন করলাম, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের মূল ভিত্তি কি হবে? একটা অবাধ অভিজ্ঞতা বা অভিজ্ঞতার উপরে একদম পুরো ভিত্তি করে করা হয়ে থাকে একদম, এবং এখানে প্রকৃতির একরূপতা নীতিটাকে ফলো করে কাজটা করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে অপূর্ণ গণনামূলক, আচ্ছা মিউট করে দিলে ভালো হয়, কানে লাগছে খুব। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে বৈজ্ঞানিক আরোহ অনুমানের শ্রেণীভুক্ত না হলেও বলছে প্রকৃত আরোহ অনুমান কিন্তু এটাকে বললাম। কি কারণে সেটা বলে দিলাম, কারণ এখানে একটা রুল ফলো হচ্ছে সেই জন্য। এবং বাকি যেগুলো রুলগুলো ফলো হচ্ছে, বাকি রুলগুলো বলে দেবো। যেমন আমরা বৈধতা অবৈধতা নির্ণয় করার জন্য অবরোহ অনুমানের রুলগুলোকে ফলো করি, সেরকম আরোহ অনুমানের যে বৈশিষ্ট্যগুলো একটা একটা করে অ্যাপ্লাই করব। যে অ্যাপ্লাই করে যদি দেখা গেল যে হ্যাঁ এটা সবগুলো অ্যাপ্লাই হলো, তাহলে তখন বললাম এটা প্রকৃত আরোহ অনুমান। ম্যাডাম, আর বৈজ্ঞানিকে আমরা আর একটা জিনিস ঢুকাতে পারি, সেটা হচ্ছে বস্তুগত ভিত্তি। কেননা বস্তুগত ভিত্তি যেমন আমাদের দুটি, পর্যবেক্ষণ এবং পরীক্ষণ, এই পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে কিন্তু আমাদের বৈজ্ঞানিক আরো অনুমান হয়, যেটাকে আমরা এই জানা থেকে অজানার দিকে যাই, জ্ঞাত থেকে অজ্ঞাত দিকে যাই, বিশেষ বিশেষ সত্য থেকে যাই। তাই এটা আমরা বৈজ্ঞানিক আরো অনুমানের ক্ষেত্রে বস্তুগত ভিত্তি দুটোকে আমরা প্রাধান্য বলে মনে করবো বা প্রাধান্য দেব। একদম। এখন আমরা দেখবো অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান এবং বৈজ্ঞানিক আরোহ অনুমানের মানে দুটোকে একে অপরের সঙ্গে তুলনা করে দেখবো। তাহলে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান তাদের মধ্যে কিছু মিলও রয়েছে, কিছু অমিলও থাকবে। কিন্তু মিল কেন থাকবে? কারণ দুটোই আরোহ অনুমান, আবার দুটোই কিন্তু প্রকৃত আরোহ অনুমান। আবার অমিলও কিছু থাকবে, কারণ একটা বৈজ্ঞানিক বলেছে একটা অবৈজ্ঞানিক বলেছে, তাহলে কিছু মিল এবং কিছু অমিল দুটোই থাকবে। তাহলে প্রথমে আমরা মিলগুলোই দেখবো। সবসময় তো আমরা ভালোবাসি তারপর না বিচ্ছেদ হয়, তবে আমরা মিলগুলো আগে প্রথমে দেখি, মিল হলেই তো ভালোবাসা হবে। তাহলে প্রথমত কি হলো, বলতে এই উভয় ধরনের অনুমানকে আরোহ অনুমানের পর্যায়ভুক্ত করা যায়, এটা একটা মিল হলো। উভয় প্রকার অনুমানের ক্ষেত্রে বিশেষ থেকে আমরা সার্বিকের দিকে যাই, হয়ে গেল। দ্বিতীয়ত অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান যেটা এবং বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তে সব সময় একটা সামান্য সংশ্লেষক বচন বা নতুন কিছু সৃষ্টি হয়। সামান্য সংশ্লেষক বচনটা কিন্তু পুরোপুরি ভাবে অনুমানের উপরে, অভিজ্ঞতার উপরে, অবাধ অভিজ্ঞতার উপরে ভিত্তি করে গড়ে ওঠে। তৃতীয়ত এই প্রকার অনুমান কিন্তু আরোহমূলক উল্লম্ফন বা লাফ বা ঝাঁপ বা ঝুঁকি বা রিস্ক কিন্তু থেকে যায় দুটোতেই। উভয় প্রকার অনুমানের ক্ষেত্রে অভিজ্ঞতা লব্ধ বিশেষ থেকে আমরা সামান্য সংশ্লেষণের দিকে যাচ্ছি, তাই এখানে একটা হাজার্ডও বলা হয়ে থাকে, মানে ঝুঁকি যেটা। চতুর্থত প্রকৃতির একরূপতা নীতিকে উভয় প্রকার অনুমানের ক্ষেত্রেই কিন্তু ভিত্তি হিসাবে মানা হয়। অনুমানের এই যে ভিত্তি বা অনুমানের ভিত্তির ফলেই কিন্তু বিশেষ থেকে সামান্যে উপনীত হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পঞ্চমত, বলছে এই দুটো অনুমানই কিন্তু প্রবাবল হয়, কোনোটাকে 100% রাইট বলতে পারবো না। বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে আমাদের আনুমানিক যে প্রক্রিয়াটি, যেমন জ্ঞাত থেকে সত্য থেকে অজ্ঞাত সত্যের দিকে যেটা যাই, তেমনি অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ক্ষেত্রেও আমরা কিন্তু জ্ঞাত সত্য থেকে অজ্ঞাতর দিকেই কিন্তু যাই। ঠিক আছে? তাহলে উভয় প্রকার অনুমানই কিন্তু একটা সম্ভাব্য ফল দেয়, সম্ভাব্যতাপূর্ণ। কোনোটাই কিন্তু একটা স্থায়ী সিদ্ধান্ত বা বৈধতা অবৈধতা বা সত্যতা নির্ণয় করতে পারে না। তাই এখানে আমরা দেখবো দুটোর মধ্যে পার্থক্য। তাহলে মিল যেগুলো রয়েছে সেটা তো নর্মাল বিষয়, মিল হবে, কারণ আরোহ অনুমানের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোই হবে মিল। এবারে পার্থক্যগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ পার্থক্যটার উপরে কোশ্চেন আসতে পারে।
যে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ক্ষেত্রে যে সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করা হয় তা কতগুলো সদর্থক দৃষ্টান্তের উপর নির্ভর করে করা হয়, নগর্থক দৃষ্টান্তের উপরে সেভাবে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। আর বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে কি হয়, সিদ্ধান্তটা কিন্তু সদর্থক এবং নগর্থক উভয়কে নেওয়া হয় এবং তার উপরে আমরা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তিগুলো কার্যকারণ সম্বন্ধ থাকে এবং প্রকৃতির একরূপতা নীতি দুটোই থাকে। সেই জন্যই বোধহয় এই প্রকারে আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকরণ নীতি দুটোই সম্পর্ক রয়েছে। আর অবৈজ্ঞানিক আরোহ অনুমানে শুধুমাত্র প্রকৃতির একরূপতা নীতি রইল। তাহলে দুটো পার্থক্য হলো, প্রথমত অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের কি হয়, সেখানে হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান শুধুমাত্র সদর্থক গুলো দৃষ্টান্তগুলো নেওয়া হয়, আর বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে সদর্থক এবং নগর্থক দুটোই কিন্তু নেওয়া হয়, সদর্থক এবং নগর্থক দুটোই নেওয়া হয়। আর অপরদিকে যেটা দ্বিতীয়ত যেটা বললাম যে কার্যকরণ সম্পর্ক এবং প্রকৃতির একরূপতা দুটোই গুরুত্ব পায় বৈজ্ঞানিকে, কিন্তু অবৈজ্ঞানিকে শুধুমাত্র প্রকৃতির একরূপতা নীতিটাকে ফলো করে করা হয়। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটা যেহেতু আমি বলবো একটু ধ্যান দিয়ে পুরোটা শুনে বলছি, আমি পুরোটা পড়িয়ে দিই, কমপ্লিট করে দিই, তারপরে যদি মনে কোনো কোশ্চেন থাকে তখন করবেন। আমার মনে হয় যে প্রশ্নগুলো উঠছে সেগুলো পরে আমি উত্তর দিয়ে দেবো। এরপরে যেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটা যেহেতু কার্যকরণ নীতির উপরে, যেহেতু কার্যকরণ নীতিটাকে বেশি করে ফলো করা হয় এখানে গড়ে উঠেছে, তাই এটা সদর্থক এবং নগর্থক দৃষ্টান্ত দ্বারা কিন্তু এটা প্রতিষ্ঠা হয়। সেহেতু এই সিদ্ধান্তটা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের সিদ্ধান্ত অপেক্ষা বেশি নিশ্চিত। বোঝা গেছে? যদি আমি অনেক উদাহরণ নিই, সদর্থক এবং নগর্থক, মানে সদর্থক গুলো গ্রহণ করলাম, নগর্থক গুলো বাদ দিলাম। সদর্থক নগর্থক মানে কি বলবো? সদর্থক মানে হচ্ছে কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে যেমন সাহায্য করবে। যেমন আমি বললাম যে এখানে কি বলবো, যে কারো নাম আমি উদাহরণে ব্যবহার করতে পারি কি এখানে? লোকের নাম ব্যবহার করবো না, মার খাবো। আমি আমার নামই বলে দিচ্ছি, ঠিক আছে? আমি হলাম মুন্না, ঠিক আছে? আমার একটা লোককে পছন্দ, তার নাম হলো মিস্টার রাহুল, মানে যা হোক বলে দিলাম আর কি নাম। তো রাহুল নামটা তো প্রচুর ওই সিনেমাতে ব্যবহার করা হয়, তাই ইয়াদ এলো রাহুল, ঠিক আছে? এবারে হচ্ছে আমাদের এটা বিয়ে, মানে এটা সম্পর্ক তৈরি করতে হবে বিয়ে। তো এখানে বিয়ের জন্য যারা যারা সাহায্য করবে, আমার বাপকে যে ভালো ভালো কথা বলবে, ছেলেটা খুব ভালো, এটা ওটা এটা, তাহলে সেটা হবে সদর্থক, মানে বিয়েটা করার জন্য হবে সদর্থক। আর নগর্থক মানে কি, এবারে কেউ এখানে কাটি করবে, ঠিক আছে? এখানে কেউ আছে যে না ও ভালো না, বাপকে যে বলে দিবে, এগুলো হচ্ছে নগর্থক। তাহলে নগর্থক গুলো আমার বিয়েটা করতে গেলে কি হবে, নগর্থক গুলোকে বাদ দিতে হবে। যারা নেগেটিভ বলবে তাকে আমার বাপের থেকে দূরে রাখতে হবে। তাহলে নেগেটিভ গুলোকে আমরা বাদ দিয়ে সদর্থক গুলো গ্রহণ করা হয়। এটাই হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ অর্থটা এইভাবে ব্যবহার করা হয় এখানে। পরে ডিটেলসে আরো ব্যাখ্যা করব। তাহলে এখানে বোঝা গেল যে বৈজ্ঞানিক আরোহ অনুমানটা কিন্তু অপেক্ষাকৃত তার যে সিদ্ধান্তটা বেশি গ্রহণযোগ্য হবে। কিসের থেকে না, অপূর্ণ গণনামূলক বা অবৈজ্ঞানিকের থেকে। আর অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ক্ষেত্রে কার্যকরণ নীতি এবং নগর্থক দৃষ্টান্ত উপেক্ষিত হয়, মানে নগর্থক দৃষ্টান্তকে নেওয়া হয় না। এটা মনে রাখতে হবে, কার্যকরণ সম্পর্ক এবং সদর্থক এবং নগর্থক এই তিনটেকেই কিন্তু বৈজ্ঞানিক আরোহ অনুমানে ভিত্তি, এই তিনটেকে গ্রহণ করা হয়। আর অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকরণ নীতি এবং নগর্থক দৃষ্টান্তকে সাইড করা হয়। তাহলে বৈজ্ঞানিক আরোহ অনুমান একটা জটিল প্রক্রিয়া, কিন্তু অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান অত্যন্ত সহজ প্রক্রিয়া। কারণ কি, বৈজ্ঞানিক আরোহ অনুমান যখন আমরা বিজ্ঞানসম্মত ভাবে কোনো কাজ করতে যাবো, ন্যাচারালি সেখানে অনেক রুল ফলো করতে হবে, তার অনেকগুলো মাধ্যম ফলো করতে হবে। যেমন অনেকগুলো স্তর রয়েছে, সংজ্ঞা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, প্রকল্প গঠন বলতে এখানে হাইপোথিসিস গঠন করা, তারপরে অপসারণ, মানে কোনগুলোকে আমি অপসারণ করব, মানে কোনগুলোকে বাদ দেব, তারপরে কিন্তু একটা লাস্টে সিদ্ধান্তে আসবো। আর অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ক্ষেত্রে কোনো জটিল প্রক্রিয়ার কিন্তু অবকাশ নেই, কারণ এখানে কিন্তু সরাসরি একটা অভিজ্ঞতার উপরে, আমাদের মনের বিশ্বাসের উপরে একটা সিদ্ধান্তে ফটাফট চলে আসে। পঞ্চমত, অবৈজ্ঞানিক যেটা বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ক্ষেত্রে অভিজ্ঞতার লব্ধ দৃষ্টান্তের সংখ্যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ দৃষ্টান্তের সংখ্যা যত বাড়বে, কারণ আমরা অবৈজ্ঞানিকের ক্ষেত্রে কি হয়, অটোমেটিক ধরে নিই, অভিজ্ঞতার উপর ভিত্তি করে ধরে নিই, তাহলে ওখানে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার আগে যতগুলো উদাহরণ নিলাম বা যতগুলো স্যাম্পেল নিলাম, সেই যত স্যাম্পেল বেছে নেব তত তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। আর বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে দৃষ্ট সিদ্ধান্তের সংখ্যা তথা পরিমাণের কোনো গুরুত্ব সেভাবে নেই,
এক্ষেত্রে কিন্তু যার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয় সেটা হচ্ছে কার্যকরণ নীতি। তাহলে বৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল যেটা ভিত্তি সেটা কি হলো? কার্যকরণ নীতি। আচ্ছা, এটাকে কে কে সমালোচনা করেছে ও ফটাফট করে উপরে উপরে শর্টে মনে রাখলেই হবে। যে বেকন হচ্ছে মানে এই যে আরোহ অনুমান, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান, এই আরোহ অনুমানটাকে বলেছে যেটা শিশু সুলভ, এবং এটাকে বলেছে শিশু সুলভ বলে এটাকে অবজ্ঞা করেছে, এবং এই আরোহ অনুমানটাকে সে কিন্তু অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু বলছে এখানে হচ্ছে মিল, বেকন এই ধরনের অনুমানকে আরোহ অনুমানের মূল্য দেওয়ার চেষ্টা করুক না করুক, এগুলো কিন্তু তারা গণনামূলক আরোহ অনুমানের আন্ডারে এনেছে এবং এগুলোকে সংকীর্ণ দুর্বল অর্থে মেনেছে, কিন্তু মেনেছে। তাহলে মিল এবং বেকন অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে মানছে, কিন্তু অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের ক্ষেত্রে কার্যকরণ নীতি যেহেতু দেখা যায় না, যেহেতু সীমিত এবং অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেই জন্য এই ধরনের অনুমতার মধ্যে অতটা নিশ্চয়তা পাওয়া যায় না। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকার জন্য তর্কবিজ্ঞানী বেকন ওটাকে শিশু সুলভ অনুমান বলেছেন। বোঝা গেল? অপূর্ণ গণনামূলক অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছে, কিন্তু মিল এবং বেন কিন্তু ওরা কিন্তু এটাকে মেনেছে এবং আরোহ অনুমানের সংকীর্ণ অর্থে মেনেছে, কিন্তু গণনামূলক আরোহ অনুমানের আন্ডারে রেখেছে। এখন আমরা যেটা বলবো আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা, হ্যাঁ, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বলবো হাইপোথিসিসের। হাইপোথিসিসটা আমরা এখন পড়বো। তো এখানে হাইপোথিসিস আগে দিয়ে দিয়েছে, কিন্তু হাইপোথিসিসটা আগে দেওয়া উচিত ছিল না, এখানে অন্যভাবে কোশ্চেনটা করা উচিত ছিল, ঘুরিয়ে এখন দিয়েছে। কেন বলছি হাইপোথিসিসটা আগে দেওয়া উচিত ছিল না, এখন সেটা দেখবো। যে বৈজ্ঞানিক যে বিজ্ঞান কি প্রথমে দেখবো, বৈজ্ঞানিক ব্যাখ্যা পড়তে গেলে বিজ্ঞান কি সেটা প্রথমে জানতে হবে, সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা কি, আনসায়েন্টিফিক এক্সপ্লেনেশন কি, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আনসায়েন্টিফিক এক্সপ্লেনেশন কি সেগুলো পার্থক্য জানতে হবে। তারপরে আমরা জানবো হাইপোথিসিস এবং ক্রাইটেরিয়া অফ দ্য সায়েন্টিফিক এক্সপ্লেনেশনের ক্রাইটেরিয়া গুলো দেখবো। প্রথমে দেখবো বিজ্ঞানের লক্ষ্য কি। বিজ্ঞানের লক্ষ্য কি? আমাদের কোনো কিছু একটা আবিষ্কার করা। আবিষ্কার কখন করি? যখন কোনো প্রয়োজনীয়তা আসে, তাই তো? যখন প্রয়োজন হয় তখন মানুষ যুদ্ধ লাগে। এখন যদি দেখি যে আমাদের প্রত্যেকটা মানুষ, মমতা দি আরো 10 বছর জব নিচ্ছে না, কিন্তু সেই রাজনীতিতে রয়ে গেছে, তাহলে আমরা যে মানুষগুলো পড়াশোনা করছি, দিনের পর দিন যে এত পড়াশোনা করছি, এত খাচ্ছি, তাহলে যদি চাকরি না পেলাম, এখন এই মুহূর্তে আমাকে যদি বলে যে 20 জনের ফ্যামিলিতে বিয়ে দিয়ে দেবো, রান্না করো 3 বেলা, 10 কেজি চালের হাঁড়ি ভাতে রান্না করো, সেই আগুন জ্বালিয়ে রান্না করো, আমার বাপ পর্যন্ত মরে যাবে, আমি তো দূরের ছাই, কোনো মতে আমি ওরকম কাজ করতে পারবো না, আমি মাঠে যেও কাজ করতে পারবো না। তাহলে আমি পড়াশোনা করেছি, আমি তো বেকর্ম, আমাকে করে খাওয়াবে কে? তাহলে তখন আমরা কিন্তু যুদ্ধ লাগবো, তখন ঝামেলা লাগবো। তাহলে যখন প্রয়োজন হয় তখন কিন্তু রুখে দাঁড়ায়, তখন দরকার বলে মমতাদির বিরুদ্ধে ভোটে দাঁড়াতেও পারি, রুখে দাঁড়াতেও পারি, ঝগড়া করতেও পারি। তাহলে প্রয়োজন যখন ফিল হয়, ভ্যালুটা তখন আমাদের বাড়ে। তাহলে এখানে বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু প্রকৃতি যতগুলো কিছু তৈরি হয়েছে সে প্রয়োজনীয়তার উপর ভিত্তি করেই কিন্তু তৈরি হয়েছে। এবারে বিজ্ঞানী আইনস্টাইন বলেছে যে জ্ঞান লাভের মাধ্যমে আমাদের আর্থিক শান্তি লাভ হয়, বিভিন্ন জন বিভিন্ন রকম করে কিন্তু বলেছে। এখন কপি কি বলবে? বলছে যুক্তিবিজ্ঞানী কপি বলবে একটা সাধারণ নিয়ম থেকে আরো একটা ব্যাপকতর নিয়ম যখন আবিষ্কার করা হয়, রচনা করা হয়, সেইগুলো হচ্ছে একটা নতুন বিজ্ঞানের সৃষ্টি করে বা আমাদের বিজ্ঞানের নতুন মুখ্য উদ্দেশ্য। যেমন গ্যালিলিও এবং কেপলার, এরা দুজনে কিন্তু গতি নিয়ে সামান্য করে ব্যাখ্যা করেছিল, সেটা পরবর্তী ক্ষেত্রে নিউটন একটা রূপ দিয়েছিল, যে উপর দিকে কোনো কিছু ফেললে গ্র্যাভিটেশন শক্তির ফলে, মাধ্যাকর্ষণ শক্তির ফলে সেটা নিচের দিকে আসে, সে কিন্তু একটা রুলে চলে এসেছিল। ঠিক সেভাবে এটা হচ্ছে বিজ্ঞান মানে তৈরি করে। এখানে আমরা এখন পড়বো ব্যাখ্যা কি, কারণ আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে গেলে বিজ্ঞান কি এবং ব্যাখ্যাকে একটু শর্টে জেনে নিলাম। ব্যাখ্যা কি? ব্যাখ্যা যদি বলি, বলছে বিজ্ঞানের আলোচনা প্রসঙ্গে ব্যাখ্যার কথাটা কিন্তু এসেছে, কারণ বৈজ্ঞানিক আলোচনা শুধুমাত্র জাগতিক ঘটনা বা বিষয় সমূহকেই জানতে চেষ্টা করেছে সেটা না, যুক্তিসিদ্ধভাবে বা যুক্তিসম্মতভাবে ব্যাখ্যাও তার দিতে হবে। সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনাগুলো পর্যবেক্ষণ করে তার ব্যাখ্যার জন্য কিন্তু তারও কিন্তু ব্যাখ্যা দরকার হয়, বিজ্ঞান আলোচনার ক্ষেত্রেও ব্যাখ্যা দরকার হয়। তাহলে ব্যাখ্যাত বিষয় সম্পর্কে যুক্তিসম্মত একটা আলোচনা। তাই ব্যাখ্যা হলো এমন এক আলোচনা যার মাধ্যমে যুক্তিসম্মতভাবে ঘটনাটি অনুমান করা যায় বা প্রমাণ করা যায়। তাহলে আমি যেমন কোনো কিছু একটা এখন বুঝাচ্ছি, যে বলছি কোনো কিছু বুঝাচ্ছি, তাহলে এখানেও আমি ব্যাখ্যা দিচ্ছি।
কোনো উদাহরণ আমি গ্রহণ করছি। এবারে আমি একদিন স্কুলে লেট করে, আমাকে ট্রেনিং টাইম বলা হয়েছিল যে যদি কোনোদিন লেট হয়ে যায়, তোমার নিজের কারণবশত লেট হয়ে গেছে, ঠিক আছে, ঘুম থেকে উঠতে লেট হয়েছে বা তুমি ইচ্ছা করে গেছো, যদি এরকম হয়, যদি তুমি পৌঁছে যাও তোমার স্কুলে যদি কেউ বা তোমার অফিসে যদি কেউ চেকিং এ আছে বাইরে থেকে, লেট হয়ে গেছে, তখন তুমি কিন্তু ব্যাখ্যা কি দিবে? তাহলে ব্যাখ্যা শেখানোও দরকার। সেখানে শিখিয়ে দেওয়া হয়েছিল ব্যাখ্যা এরকম ভাবে দেবে, আমি বলে দিচ্ছি, এরকম প্রয়োজন হলে আপনারা ইউজ করতে পারেন। ব্যাখ্যা হচ্ছে এরকম দেবেন যে আমি আসার সময় ওই গ্রাম, ওই ক্লাস, ওই 6 বা 9 বা 12 বা যাই হোক কেন, যদি স্কুলে হন, যে ওই বাচ্চাটা হচ্ছে স্কুল আসছিল না, তার বাড়ি একটু আমি দেখা করে তার বাড়ির দিকে ঘুরে এলাম, সেই কারণে স্যার আজকে একটু লেট হয়ে গেল। বা পাড়ার একটা লোকের সাথে দেখা হয়েছিল, সে জিজ্ঞেস করছিল তার ছেলে মেয়ে কেমন পড়াশোনা করছে, রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম, কিভাবে ইগনোর করতে পারিনি স্যার, তাই একটু লেট হয়ে গেল। তাহলে এগুলো ব্যাখ্যা। তাহলে এগুলো হলো ব্যাখ্যা। তো ব্যাখ্যা অনেক সময় সত্য হয়, অনেক সময় মিথ্যাও হয়। বলছে ব্যাখ্যা হলে এমন কতগুলো বিবৃতি বা সমন্বয় বা বর্ণনা যার দ্বারা ব্যাখ্যাত যে বিষয়টা সেটা ন্যায়সম্মত ভাবে অনুমান করা যায়, বা ব্যাখ্যাত বিষয়টাকে গ্রহণ করা হয়, তার অন্তঃস্থিত বিভ্রান্তিকর বা সমস্যাপূর্ণ যে চরিত্র সেটাকে অপসারিত করা হয়। মানে যেটা করলে বুঝতে পারবে সেগুলোকে ব্যাখ্যা বলবো, এবং যেটা করা উচিত নয় সেটা থেকে দূরে থাকবে। এটা হচ্ছে ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা ও অনুমান হলো একই প্রক্রিয়ার দুটো রূপ। এখানে বলতে পারি, বা কপি বলেছে স্পেশালি, যে কপি যে ব্যাখ্যাটার রূপ দিয়েছে বা সংজ্ঞা দিয়েছে, সে বলেছে যে ব্যাখ্যা এবং অনুমানের মধ্যে এক প্রকার যৌক্তিক বা ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে। ব্যাখ্যা বা অনুমান হচ্ছে একই প্রক্রিয়ার দুটো রূপ। একটা প্রক্রিয়া কেন দুটো রূপ বোঝা গেল, যে একদিক থেকে যাকে ব্যাখ্যা রূপে উল্লেখ করি, বিপরীত দিক থেকে আমরা তাকেই কিন্তু অনুমান বলে থাকি। তাই ব্যাখ্যা হলো যেন যুক্তি বাক্য স্বরূপ একটা, মানে ব্যাখ্যা হচ্ছে যুক্তি বাক্য, আর অনুমান হলো তার সিদ্ধান্ত। যেমন অনুমান এবং অনুমানের ক্ষেত্রে কি হয়, আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত থাকে, লাস্টে একটা অনুমান হয়। তাই বলছে ব্যাখ্যা, এই পয়েন্টটা মনে রাখবে, ব্যাখ্যা হলো যেন যুক্তি বাক্য স্বরূপ। তাহলে ব্যাখ্যাটাকে বলছে যুক্তি বাক্য এবং অনুমানটা হলো তার সিদ্ধান্ত। তাহলে একটার সাথে একটা রিলেশন কিরকম রয়েছে বোঝা গেল, একে অপরের পরিপূরক। দ্বিতীয়ত, ব্যাখ্যার চরম এবং মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রাসঙ্গিকতা। একটা প্রাসঙ্গিকতা থাকতে হবে না, প্রাসঙ্গিকতা না থাকলে ব্যাখ্যা কি করে হবে? আমি এখনই যদি বললাম আমি, ট্রেন, পরীক্ষা, ভাত, সুন্দর, এরকম বলে দিলাম, এর কোনো প্রাসঙ্গিকতা আছে? কিছু নেই। তাহলে ব্যাখ্যা যখন করবো তার একটা রেলিভেন্স থাকবে, তার প্রাসঙ্গিকতা থাকবে, এবং সেটাই হচ্ছে ব্যাখ্যার যে প্রাসঙ্গিকতা, সেটা হচ্ছে বিচারের মূল চাবিকাঠি। যে ব্যাখ্যার দ্বারা কোনো ঘটনার কারণ উপস্থাপিত হয় না, সেই ব্যাখ্যা প্রয়োজনীয় বলবো না, সেটা অপ্রাসঙ্গিক বলবো। কারণ ব্যাখ্যা কোনো কার্যকারণ সম্পর্কে প্রতিষ্ঠা করতে সমর্থ নয়। সেই ব্যাখ্যাটা, মানে যে ব্যাখ্যাটার কোনো প্রাসঙ্গিকতা নেই, সেটার মধ্যে কার্যকারণ নেই, সেটা বলছে। তৃতীয়, ব্যাখ্যার মধ্যে একটা মানদণ্ড হচ্ছে সত্যতা। ব্যাখ্যার মধ্যে কিন্তু আমরা ব্যাখ্যা যে দেবো, সেটা সত্যতা প্রমাণের জন্য আমাদের ব্যাখ্যা দেবো, সত্যতা কিন্তু তার মধ্যে থাকতে হবে। চতুর্থত, ব্যাখ্যার উদ্দেশ্য হলো কোনো জটিল বিষয়কে সহজ করার জন্য ব্যাখ্যা করিতে। আমি এখন ব্যাখ্যা করছি, একটা ঘটনা বলছি যে কোথায় কাজ চলে গেলাম, কার বিয়ে দিয়ে দিলাম, কার শাশুড়ি বৌমা যুদ্ধ করে দিলাম। তাহলে এইগুলো হচ্ছে একটা সরলভাবে, সহজভাবে মানুষের কাছে উপস্থাপনের জন্য আমরা ব্যাখ্যাটা করে থাকি। পঞ্চমত, ব্যাখ্যার মাধ্যমে আমরা অনেক সময় বৈজ্ঞানিক সাধারণ বিষয়কে বিশ্লেষণ করার জন্য, সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়ার জন্য ব্যাখ্যা করে থাকি। তাহলে এখানে কি হলো, যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, অন্যথায় ব্যাখ্যাটা কিন্তু অবৈজ্ঞানিক হয়ে যাবে। তাহলে এখানে প্রশ্ন হলো, এখানে এবারে চলে আসবো যে ব্যাখ্যা তো এতগুলো ন্যাচারালি বৈশিষ্ট্য আমরা পড়লাম, তার ক্যারেক্টারিস্টিক পড়লাম। এখন বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অবৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য দেখবো, যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে ডিস্টিংকশন বিটুইন সায়েন্টিফিক অ্যান্ড আনসায়েন্টিফিক এক্সপ্লেনেশন। ঠিক আছে, তাহলে সায়েন্টিফিক এবং সায়েন্টিফিক এক্সপ্লেনেশন পড়বো, দিয়ে তারপরে হচ্ছে এখানে আমরা যেটা পড়বো, এখানে আমরা পড়বো কিন্তু হাইপোথিসিসে চলে আসবো, তারপরে যাবো সায়েন্টিফিক আনসায়েন্টিফিক ব্যাখ্যাগুলো আগে পড়ে নিই। সায়েন্টিফিক ব্যাখ্যা কি, আনসায়েন্টিফিক ব্যাখ্যা কি, তখনই আমরা এই হাইপোথিসিসের প্রকল্পটা ওখানে পাবো। তাহলে অ্যাকচুয়ালি আমাদের রাখা উচিত ছিল সায়েন্টিফিক ব্যাখ্যা এক্সপ্লেনেশন, তারপরে রাখা উচিত ছিল সায়েন্টিফিক আনসায়েন্টিফিক এক্সপ্লেনেশন, তারপরে হাইপোথিসিসটা তার পয়েন্ট করে দেওয়া উচিত ছিল। কারণ হাইপোথিসিসটা হলো সায়েন্টিফিক যে এক্সপ্লেনেশন, তার হচ্ছে একটা উদাহরণ, বা হাইপোথিসিসকে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বলে। এখন আমরা আগে দেখে নিই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা অবৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে বলতে আমরা সাধারণত বিজ্ঞান মনস্ক ব্যক্তিদের দেওয়া কোনো ঘটনার কারণের ব্যাখ্যাকে বুঝবো, তাই তো। বলছে এখানে কি হচ্ছে, যে ব্যাখ্যা অবশ্যই কি হবে,
ব্যাখ্যা কিন্তু অবশ্যই তথ্য নির্ভর হবে, যুক্তিসম্মত হবে, তার বৈজ্ঞানিক ভিত্তি থাকবে, তার একটা ব্যাখ্যা যেটা যাচাই করতে পারবো, বৈজ্ঞানিক ব্যাখ্যা যেটা আমরা যাচাই করতে পারবো, যাচাই করার ক্ষমতা থাকবে, সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। অধিকাংশ মানুষই কিন্তু এই ব্যাখ্যাটা করে না। বৈজ্ঞানিক ব্যাখ্যা কঠিন, আমরা দেখবেন আমরা যেটা জটিল জিনিস সেটা থেকে দূরে চলে যায়। এখন হচ্ছে পড়াশোনা করা কাজটা কঠিন, কিন্তু পড়াশোনা না করে যদি এখনই বলা হয়, এখন দেখুন আপনারা যারা ক্লাস করছেন জয়েন হলেন, মানে এখানে প্রথমে কিন্তু জয়েন 30 জন 25 জন করে জয়েন হচ্ছিলেন, ঠিক আছে, এখন যেতে 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 11 জনে চলে এসছে। তাহলে এই যে কমতে যাচ্ছে, কমছে, এটার কারণ কি? কারণ পড়াশোনা করা কাজটা সহজ না কঠিন। কারণ মনে হচ্ছে ঘুম পাচ্ছিস, কে ম্যামের বকবকানি শুনে কি হবে, ঘুমিয়ে যায়, ঠিক আছে, ঘুম হলে অনেক কাজ দিবে। কেউ বলবে আরে এখন মুভি দেখছে, ঠিক আছে, তা কারো ভাই আছে এই মুভিটা নিয়ে এসছি রে দেখ, এটা কারো পঞ্চায়েতের 4 নাম্বার এপিসোড চলে এসছে, পঞ্চায়েত যে একটা সিরিয়াল আছে না, হিন্দিতে প্রচুর সুন্দর, আপনারা দেখতে পারেন, সাজেস্ট করছি, তো কেউ দেখতে চলে গেল, তাহলে এগুলো সহজ কাজ। তাই বলছে বৈজ্ঞানিক জিনিসটা সবসময় কঠিন হয়, তাই বলছে এই বৈজ্ঞানিক যে বিষয়টা সেটা অবশ্যই তথ্যহীন, অযৌক্তিক, আজগুবি হওয়া চলবে না, সেগুলো তথ্যযুক্ত হতে হবে এবং তার বিজ্ঞানসম্মত একটা ভিত্তি থাকতে হবে, যাচাই যোগ্য হতে হবে, সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর আনসায়েন্টিফিকটা তার উল্টো। এখানে হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা আবার 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে বলছে প্রাকৃতিক নিয়মের পরিপ্রেক্ষিতে কোনো ঘটনার যুক্তিসম্মত ভাবে ব্যাখ্যা, তাকে বলে তাকে আমরা প্রমাণ বা যাচাই করা যায়। এইরূপ প্রমাণ বা যাচাই সরাসরি হতে পারে, আবার পরোক্ষভাবেও হতে পারে, মানে প্রত্যক্ষভাবেও আমরা যাচাই করতে পারি আর পরোক্ষভাবেও যাচাই করতে পারি। যদি কোনো বিষয়কে সরাসরি যদি ব্যাখ্যা করে দিই, সরাসরি যদি যাচাই করে সত্যতা মিথ্যতা বার করে ফেলি, বা সরাসরি যদি আমরা ব্যাখ্যা করতে পারি, তাহলে সেটা সরল অর্থে বা আচ্ছা সরাসরি ভাবে যাচাইকরণকে বলছে যে স্ট্রং, মানে হ্যাঁ উল্টোটা বলে ফেললাম, সরাসরি যেটাকে ব্যাখ্যা করে দিতে পারবো প্রথমেই, তখন বলবো এটা স্ট্রং ভেরিফিকেশন। আর আরোহ অনুমান যেহেতু এটা, তাই ওই অর্থে ভাবতে হবে। আর পরোক্ষভাবে লোকের হেল্প নিয়ে যদি করা হয় তাহলে দুর্বল অর্থে। এবারে এখন প্রশ্ন হলো, আমি আমার একাডেমিতে, বিএমডব্লিউ একাডেমিতে পড়ানোর জন্য 2 জন টিচার এসেছে, ঠিক আছে, 2 জন টিচারের মধ্যে একজনকে দায়িত্ব দিয়েছি, আর একটা অন্যজনকে দায়িত্ব দিয়েছি আর একটা ক্লাসে। এবারে এবং আমার ক্লাস আছে একটা, আমি বলতে পারি যে স্ট্রংলি আমি ওই দিনে পড়াবো, ওই ঘন্টায় পড়াবো, কারণ আমি আমার উপর ভিত্তি করে করছি, সেটা স্ট্রং হবে, তাই তো, মানে সরাসরি হচ্ছে। আর যেটা পরোক্ষভাবে হবে, মানে অন্য কাউকে দিয়ে পড়াবো, সে বললো ক্লাসে 2 ঘন্টা আগে ম্যাম আমার এই সমস্যা হয়েছে, আমি ক্লাসটা নিতে পারছি না, প্লিজ আমার ক্লাসটা অফ করে দিন, তাহলে সেটা কিন্তু দুর্বল অর্থে হয়ে গেল যাচাই করো। যদি বিচার করি যে কে কত বেশি ক্লাস নেয় বা কে টাইম মতো ক্লাস নেয়, যাচাই করতে গেলে এরকম হবে। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা বা বৈজ্ঞানিক কিরকম হয় ব্যাখ্যাটা, সেটার জন্য আমাদের যাচাইকরণটা, সেই যাচাইকরণটা স্ট্রং এবং উইক, মানে দুর্বল এবং সবল অর্থে 2 রকম ভাবে হয়ে থাকে। আচ্ছা আপনারা কি ঘুম দিচ্ছেন? আমি কি প্রশ্ন করব কাউকে? বলছিলাম হাইপোথিসিসে বাংলা করা যাবে না, বাংলা অর্থ? হ্যাঁ, হাইপোথিসিস প্রকল্প, বাংলা অর্থটা প্রকল্প, প্রকল্প। হ্যাঁ না, বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে যে পার্থক্যগুলো যদি দেখি, পার্থক্যগুলো অনেক ভাবে বোঝা যায়। অনেকবার চেষ্টা করলাম, কেউ মনে হয় কারো প্রবলেম হচ্ছে, কে আছে, অনেকবার চেষ্টা করছি ম্যাডাম, জয়েন হতে পারছি না, কেটে যাচ্ছে, নেট অফ অন করে জয়েন হতে পারে। আচ্ছা হ্যাঁ, আসলে নেটটা শেষ হয়ে গেছে আপনাদের, যেদিন ক্লাস থাকবে না সেদিন বাঁচিয়ে রাখবেন নেটটাকে। আর একটা কথা বলি আপনাদেরকে, এখন এই মুহূর্তে আপনারা মানে ওই গান, নাচ, সিনেমা, কোনো সিরিয়াল, মুভি এগুলো থেকে কিন্তু ডিটাচ থাকবেন এই 3-4টা মাস, মানে এটা জীবনের একটা বিরাট বড় সুযোগ। এই সুযোগটা হারালে আর জীবনে চাকরি আর হবে কিনা তার সন্দেহ, মানে আর জীবনে পরীক্ষায় বসতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ। অতএব এই টাইমটাকে কেউ নষ্ট করবেন না, মানে প্রাণ চলে যায় যাক, তবু পড়াশোনা করতে হবে, এরকম দৃষ্টিভঙ্গিতে পড়াশোনা করুন। দেখুন আপনাদের হাল কিরকম, এরকম করে ঠিক মতো ক্লাসও ঠিক করে করছে না, তারপরে বলবে যে আমার কপালের দোষ, মমতার দোষ, আরো অনেক কিছু দোষ। আরে নিজেদের দোষগুলোকে প্রথমে দেখতে হবে, মাস্টারের দোষ হবে আবার পরে, মাস্টারের দোষ সব থেকে বড় হবে, মাস্টারের দোষ। তাহলে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক ব্যাখ্যার পার্থক্য এখানে কপি, এর আমি ন্যাচারালি বললাম। এখন যদি বলি যে কপি কি ব্যাখ্যা দিচ্ছে, আই এম কপি, কপি না কপি যা হোক বললে হবে, COPI, তবে যে ইন্ট্রোডাকশন টু লজিক, এই বইটার নামটা মনে রাখতে হবে, প্রচুর ইম্পর্টেন্ট। ইন্ট্রোডাকশন টু লজিক এটা কার বই? এটা কপির বই।
ঠিক আছে, তাহলে এই কপি তিনটে পার্থক্যের কথা বলেছে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক পার্থক্যের জন্য। পড়তে পারে হাইপোথিসিসের সায়েন্টিফিক আনসায়েন্টিফিক এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা কি বললাম, বিজ্ঞান কি বললাম, এবার সায়েন্টিফিক আনসায়েন্টিফিক ব্যাখ্যার পার্থক্য বললাম এবং ন্যাচারালি বললাম। এবার বলছে আই এম কপি কিভাবে বলেছে। কপি বলছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, ভিত্তিগত পার্থক্য এবং উর্বরতাগত পার্থক্য, এই তিন ধরনের পার্থক্য রয়েছে। এটা কিন্তু কপি বলেছে। আর আমি এখানে কিন্তু বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক পার্থক্য ন্যাচারালি কপি যেগুলো বলেছে সেগুলো তো আছেই, তার সাথে আরো কতগুলো পয়েন্ট অ্যাড করে দিয়েছে যেগুলো পরীক্ষাতে পড়ে। তার জন্য আমি এখানে নির্দিষ্ট করে বলে দিইনি যে কপি কথাগুলো বলেছে। কপি যদি বলা হয় কটা পার্থক্য বলেছে, তিনটে, সেগুলো কিন্তু বলতে হবে নির্দিষ্ট করে। কি হলো, একটা হচ্ছে ভিত্তিগত, দৃষ্টিভঙ্গিগত মানে দেখার দৃষ্টিভঙ্গিগত, ভঙ্গিমত, ভিত্তিগত আর উর্বরতাগত। আচ্ছা, কেউ একটু বলুন তো এগুলোর মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য বলতে কি? আপনাদের মোটামুটি তো পড়া আছে মনে হচ্ছে অনেকেরই। নিজের ভাষায় বলুন না যা জানেন, তারপরে তো আমি বলবোই। কে বলবেন দৃষ্টিভঙ্গিগত পার্থক্য কি? আসাদ ক্লাসে জয়েন কেন করছেন না? লাইভ ক্লাসে মর্নিং এ কেউ হাত তুলেছে, বলে ফেলুন। বলার হলে বলুন। কি হলো, কেউ বলবেন না? আমাকেই বলতে হবে? শর্টে বলে দিলে চলবে? দৃষ্টিভঙ্গি মানে কি? এটা দেখার ধরন দেখার অনুসারে ধরন, একদম। বোঝানো হ্যাঁ হচ্ছে কি? হ্যাঁ 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 কে কোন দৃষ্টিতে দেখবে হ্যাঁ, কোন মনোভাব সে নিয়ে দেখছে। অনুসারে। একদম। দৃষ্টি মানে কি, যে আমি আপনাকে দেখলাম, কোনো একটা মানুষকে দেখার যে দৃষ্টিভঙ্গি মানে তার মনোভাবটা কি সেখানে। এবারে আমি দেখলাম রাগের দৃষ্টিতে দেখতে পারি। আমি ক্লাসে পড়াতে একটা স্টুডেন্টের দিকে তাকালাম, এমন তাকালাম সে চুপ হয়ে গেল। তাহলে তাকানোটার দৃষ্টিভঙ্গি অনেক রকম হয়। মানে দৃষ্টিভঙ্গিটা কিসের উপর ভিত্তি করে হয়? সেটা মনের উপর ভিত্তি করে। আমি মনে কি ভাবি, মনে মনে যদি রাগ করি তাহলে সে রাগ পাবে, আমি যদি মনে মনে যদি অন্য কিছু বোঝাই তাহলে সে অন্য কিছু হবে চোখে চোখে। তো এরকম আর কি। তাহলে এটা হচ্ছে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক ব্যাখ্যা কি, যে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে সর্বাধিক যেটা গুরুত্ব সেটা হচ্ছে মনোভাবগত বা দৃষ্টিভঙ্গিগত একটা পার্থক্য। অবৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে ব্যাখ্যাকারীর এক প্রকার অন্ধবিশ্বাস, গোড়ামি, কুসংস্কার, মনের কল্পনার উপর ভিত্তি করে সে করে। এক্ষেত্রে ব্যাখ্যাকারীর মৌল দৃষ্টিভঙ্গি বিচার বিযুক্ত। বোঝা গেল? বৈজ্ঞানিক মানে অবৈজ্ঞানিকে কি হবে, বিচার বিযুক্ত হবে। আর একটা ডগমাটিক অ্যাটিটিউড থাকবে তার মধ্যে, ব্যাখ্যাকারীর মধ্যে। আর প্রকার শুদ্ধ প্রজ্ঞাগত বিচার বিবেচনার ক্ষেত্রে এরা বিবেচনা থাকবে না। আর ফলত কি হবে, যে পর্যবেক্ষণ পরীক্ষণের বিষয়টিও সেখানে একেবারে অনুপস্থিত থাকবে। তাহলে কোথায় পর্যবেক্ষণ এবং পরীক্ষণ? দিলবার আগেই বলছিল যে পর্যবেক্ষণ এবং পরীক্ষণের যে বিষয়টা সেটা কিন্তু অবৈজ্ঞানিকের ক্ষেত্রে, ব্যাখ্যার ক্ষেত্রে থাকে না। কারণ তারা কিন্তু পুরোপুরি মনের উপরে ভিত্তি করে বা মনের কল্পনা, কুসংস্কারের উপর ভিত্তি করে। যেমন বলছে বৃষ্টি হচ্ছে না, তাহলে এটা ঠাকুর রসে গেছে, ঠাকুর খেপে গেছে, রাগ করেছে, সবাই মিলে পুজো কর তাহলে বৃষ্টি হবে। ঠিক আছে? তাহলে এইগুলো হলো অবৈজ্ঞানিক ব্যাখ্যা, পুরোপুরি মনের উপর, ভাবের উপর নির্ভর করছে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনটা হবে? সেখানে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ থাকবে। এবারে অনেকে বলতে পারে আচ্ছা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তো চোখের দেখা, তাহলে সেটা পর্যবেক্ষণের, সেটা তো বৈজ্ঞানিকের আন্ডারে আনবো কেন? তখন এটা যদি বলা হয় তাহলে একটা দৃষ্টি বলা যায় যে কোনো ধরনের পরীক্ষণের জন্য কিন্তু আমাদের প্রথম কাজ পর্যবেক্ষণ। সো বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ এই দুটোই কিন্তু গুরুত্ব পাবে। তাহলে ব্যাখ্যাকারী তার নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী যা সত্য বলে মনে করে সেটাকেই ধ্রুব বলে মনে করে। কোথায়? ব্যাখ্যাকারী যেটা মনে করে সেটাকেই সত্য বলে মনে করে। এটা বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক হবে? আনসার বলুন। ব্যাখ্যাকারী যেটা তার নিজস্ব মনোভাবটা বা নিজস্ব মনের ভাবটাকে গ্রহণ করে এবং সেটাকেই সত্য বলে মেনে নেয়, এটা কোন হবে, কোন ভাব হবে, বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক? অবৈজ্ঞানিক। অবৈজ্ঞানিক হবে, একদম। অনেক সময় দেখা যায় যে গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে যে বা যারা মত প্রকাশ করে তাদের প্রতি কিছু অত্যন্ত কঠোর মনোভাব। আচ্ছা, অবৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানকারী ক্ষেত্রে কি হয়? কোন রকম উদারতার তথা মহান অনুভবতার স্থান নেই।
অবৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানকারীর ক্ষেত্রে। কিরকম? কারণ এটা খান স্যার একটা ডায়লগ দেয় যে যারা খুব বোকা মানুষ তাদেরকে যদি কিছু শেখানো হয় তারা বলবে হ্যাঁ তোকে মেনে নেবো, তুই কি এমন বলছিস, তুই বিরাট জ্ঞানী নাকি, তুই পড়াশোনা করে কি বিরাট বড় লোক হয়ে গেছিস, বিরাট জ্ঞানী হয়ে গেছিস, তুই পাটনা গেছিস তো কি মনে করেছিস নিজেকে তুই। এইটা মানে ওরা নিজের মতে আমি সব, আমার বাইরে কেউ নাই, আমি যেটা বলবো সেটাই। আরে ভাই বলার থেকে প্রথমে শোনার ক্যাপাসিটি এটা একটা বিরাট বড় গুণ, ঠিক আছে। অবৈজ্ঞানিক যারা ব্যাখ্যা করে তারা হাই বারাঙ্গা, মানে বাংলার ভাষায় এটা বাঁকুড়ার ভাষা, আমি সব, তুমি কিছু জানো না। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা যারা বিজ্ঞানী হয় বা যারা বৈজ্ঞানিক ব্যাখ্যা করে বিজ্ঞানসম্মত ভাবে বা যারা প্রকৃতই জ্ঞানী মানুষ হয় তারা কিন্তু অপরের কথাটা মানে, প্রয়োজন হলে তার মতটাকেও পরিবর্তন করে দেয়। কারণ বিজ্ঞানের যে সৃষ্টিগুলো বা বিজ্ঞানের যে আবিষ্কারগুলো সেটা চিরন্তন সত্য, সার্বজনীন সত্য বলি না। কোনো সময় আজ যেটা সত্য পরে সেটা মিথ্যা হতেও পারে বা তার থেকে আপগ্রেড করে তৈরি হতেও পারে। তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু তারা মেনে নেয়, তার রুলটাই সার্বজনীন বলে মনে করে না। আর অবৈজ্ঞানিক বলে বৃষ্টি না হওয়ার কারণ ঠাকুর রসে গেছে, তুমি এই রোগে ভুগছো কারণ তুমি পাপ করেছো। মানে অনেক ধরনের আজগুবি গল্প বা ঘটনা মনে হয়, বলে যে তোমার ছেলে মারা গেছে, তাহলে যার ঘরে সরষে নাই কালো সরষে নিয়ে এসো, যার ঘরে কেউ মরেনি, তাহলে তোমার ছেলে বেঁচে যাবে। তাহলে এই ধরনের যে কথাগুলো বলে যেখানে স্ট্রং পয়েন্ট থাকে আমিই ঠিক, আর এখানে বিজ্ঞানের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এবার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানকারী মনোভাব দৃষ্টিভঙ্গি সবসময় উদার হয়, তারা সংস্কার মুক্ত হয়, তারা গোড়ামির প্রশ্ন রাখে না। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানকারী যে ব্যক্তি সে ভবিষ্যতে দরকার বলে সে নিজের মতটাকে চেঞ্জ করে, বিপরীত মত গ্রহণ করে, এগুলো তো বলেই ফেললাম। মূল্যবান এবং সমৃদ্ধ তথ্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তটা মিথ্যা হলে সে তার অনেক হাইপোথিসিস নিয়েছে, হাইপোথিসিসটাকে টেস্ট করেছে, ডেটা নিয়েছে, তারপরে যদি মিথ্যা হয় তাহলে সেটা নিয়ে নেয়, কিন্তু বিজ্ঞানে নেয় না। তাহলে এই যে এখন প্রশ্ন হলো প্রকল্প হাইপোথিসিসটা কি, এখন প্রশ্ন প্রকল্প হাইপোথিসিস কি, তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা তাই কখনোই অবৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, মানে সেই কুসংস্কার যুক্ত হবে না, খোলামেলা হবে। কিন্তু কারণ তারা তাদের মিথ্যা হলে মিথ্যাটাকে গ্রহণ করে। এইরূপ যে ব্যাখ্যা বা প্রকল্প হলো, এই যে ব্যাখ্যাটা এটাই হলো প্রকল্প বা হাইপোথিসিস রূপে গণ্য, যা আপাতত সত্য বলে মনে হলেও ভবিষ্যতে সেটা নাকচ হতেও পারে। আমরা হাইপোথিসিস কি সেটা আমি প্রথমেই ক্লাসে শুরু করেছিলাম, যদিও এই রেকর্ডটাতে হলো না, কারণ এই রেকর্ডটা আমি দুবার স্টার্ট করলাম একটু সমস্যার জন্য, প্রথমে রেকর্ডটাই হয়ে গেছিল, তো এই রেকর্ডটা আমি দুবার বলে দিচ্ছি। আমরা পরীক্ষা করার জন্য যারা রিসার্চ করে তারা জানবে বা করার চেষ্টা করেছেন তারাও জানবে, আমরা রিসার্চ করতে গেলে কিন্তু প্রথমে আমরা সিনপসিস বানাতে হয়। আমাদেরকে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে পিএইচডি করার জন্য একটা সিনপসিস বানাতে হয়। সিনপসিসের মধ্যে কিন্তু মানে একটা রিসার্চ ওয়ার্ক কমপ্লিট থিসিস পেপারে যেগুলো থাকবে সিনপসিসটার মধ্যে কিন্তু তার একটা শর্ট ফর্ম থাকবে। যেমন যদি বলি আমি একটা বড় মানুষ, তাহলে মায়ের পেট থেকে যে বাচ্চাটা তৈরি হয় সেই বাচ্চাটার মধ্যে কিন্তু সব থাকে, প্রত্যেকটা অঙ্গ কিন্তু থাকে একটা ছোট বাচ্চার মধ্যে, যতটা একটা বড় মানুষের মধ্যে থাকে। ঠিক সেরকম ভাবেই একটা সিনপসিস হলো একটা ছোট বাচ্চা, কচি বাচ্চা, আর থিসিস হলো তার বড় আকার। তাহলে এই সিনপসিস যেটা, সিনপসিসের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট থাকে এবং বিজ্ঞানসম্মত ভাবে ফলো করতে হয়, অনেকগুলো রুল থাকে যেগুলো ফলো করতে হয়। এক নাম্বার কি, আমরা রিসার্চ কখন করি, বিজ্ঞানসম্মত ভাবে করি, বিজ্ঞানসম্মত মানে রুল থাকবে। আর বললাম বিজ্ঞান কখন করি, যখন কোনো প্রবলেম তৈরি হয় সেই প্রবলেমটাকে সলভ করার জন্য করি। আচ্ছা, এটিএম কে তৈরি করেছিল প্রথম জানলে বলুন, এবং কেন তৈরি করেছিল? আসলে সে টাকা তুলতে গেছিল, টাকা তুলতে পারেনি, সে যাওয়ার 1 মিনিটের মধ্যে গেটটা বন্ধ করে দিয়েছিল, তার জন্য সে এটিএম আবিষ্কার করে ফেলেছিল। সেরকম ভাবে সমস্যা হলে কোনো কিছু আবিষ্কার হয়। তাহলে বোঝা গেল হাইপোথিসিসের 1 নাম্বার পয়েন্ট কি, মানে এটা কিন্তু আমি গল্প বলছি, গল্পের মতো বলছি, কিন্তু গল্প অ্যাকচুয়ালি শুধু গল্প না, এটা রিসার্চ করতে গেলেও কাজে লাগবে এবং এই পরীক্ষার কোশ্চেনেও পড়বে। হাইপোথিসিসের এগুলো হচ্ছে পয়েন্ট, 7টা পয়েন্টের কথা বলেছে, ঠিক আছে। হাইপোথিসিসের ক্ষেত্রে 7টা পয়েন্ট আছে, সেই 7টা পয়েন্ট হচ্ছে 7 স্টেপ যেগুলোকে বলা হয় থাকে হাইপোথিসিসের ক্ষেত্রে। সেই 7 স্টেপগুলো হচ্ছে কি, প্রথমে হচ্ছে প্রবলেম উপলব্ধি করতে হবে, মানে হচ্ছে প্রবলেম ক্রিয়েট করতে হবে। প্রথমে কি প্রবলেম, সেই প্রবলেমটা দেখলাম যে এটা হচ্ছে প্রবলেম, এখন দেখা গেল মমতাদি চাকরি দিচ্ছে না, এটা আমি প্রবলেম তৈরি করলাম একটা, এই প্রবলেমের সমস্যা বার করতে হবে। প্রাথমিক প্রকল্প হলো গঠন হাইপোথিসিস। তাহলে হাইপোথিসিস হলো কি,
আমাদের এটা প্রাথমিক প্রকল্প গঠনের জন্য। এরপরে কি করতে হবে, একটা প্রাথমিক প্রকল্প গঠন করলাম। সেটা কি না, যে আমি যেগুলো একটা আমার ফেসবুক ফ্রেন্ডে যারা আছেন তারা দেখতে পারবেন, আমি অনেকগুলো ভেবে নিয়েছি এগুলো আমার করব। এরপরে হচ্ছে এগুলোকে করতে গেলে আমার কিন্তু আমি সিদ্ধান্ত করে নিয়েছি, আমি মোটামুটি কিছু ডেটা নিয়ে নিজের মতো সিদ্ধান্তে চলে আসতে হবে। হাইপোথিসিস মানে ওটাই, সেখানে থাকবে প্রবলেমের পরে হচ্ছে একটা হাইপোথিসিস মেকিং থাকে, তারপরে ছোট ডেটা থাকে, ডেটা গুলোকে কিভাবে টেস্ট করা হয় থাকে, মানে পুরো রিসার্চ ওয়ার্কের ছোট ফর্মটা ওখানে থাকে। তো এখানে আমি বলতে চাইছি তাহলে 1 নাম্বার হলো দা প্রবলেম মানে সমস্যার উপলব্ধি, 2 নাম্বার হচ্ছে একটা প্রাথমিক প্রকল্প গঠন করতে হবে, 3 নাম্বার এই যে প্রকল্পটা নিলাম সেটাকে ফুলফিল করার জন্য আমাদেরকে কি করতে হবে, কালেক্ট করতে হবে ডেটা কালেক্ট করলাম। 4 নাম্বার যেটা সংগৃহীত যে ডেটাগুলো গ্রহণ করলাম সেই ডেটাগুলো বা তথ্যের ভিত্তিতে যে প্রকল্পটা আমি নির্ণয় করেছি, মানে একটা ফর্মুলেটিং দ্য হাইপোথিসিস, তারপরে একটা ভালো সুন্দর হাইপোথিসিস বানিয়ে নিলাম যে আমি এরকম 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 করে পুরো কাজটা করব। দেন মানে একটা নকশা যেটাকে বলা হয়, যে ডিজাইন বলা হয়, রিসার্চ ডিজাইন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অনুকল্প অবরোহণ, মানে তারপরে আমি একটা সিদ্ধান্তে চলে এলাম। তাহলে এইখানে আমরা কিন্তু বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে কিন্তু আবার ডিডাকশনটা ব্যবহার করে থাকি, অনুকল্প অবরোহণ করে এলাম। ঠিক আছে, লাস্ট যেটা হচ্ছে যাচাইকরণ, মানে আমরা ভেরিফিকেশন করব। অনুকল্প যাচাইকরণ মানে টেস্টিং করব আমরা কনসিকুয়েন্সটা, ফলটা। তারপরে যেটা লাস্টে আমি একটা সিদ্ধান্তে চলে আসবো, যে এটা হলো সিদ্ধান্ত। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানের বিভিন্ন কিন্তু স্তর। আর বৈজ্ঞানিক, তাহলে এখানে কি ছিল কোশ্চেন, আমাদের বৈজ্ঞানিক এক্সপ্লেনেশন আর অবৈজ্ঞানিক এক্সপ্লেনেশনের পার্থক্যটা তাহলে সবার বোঝা গেল। আর কিছু কি পয়েন্ট বাদ গেল? আচ্ছা, ভিত্তিগত পার্থক্যটা বলা হয়নি। ভিত্তিগত পার্থক্য কি, যেমন বৈজ্ঞানিক এখানে রয়েছে ভিত্তিগত পার্থক্যটা, বৈজ্ঞানিকের ক্ষেত্রে পর্যবেক্ষণ, পরীক্ষা, যুক্তির উপর নির্ভর করে হয়। এখনই বললাম যে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ বৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি, বা পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং যুক্তি এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি। কিন্তু অনুমান, কুসংস্কার, ধর্মীয় বিশ্বাস, আবেগ এগুলো হলো অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি। যাচাই যোগ্যতা বৈজ্ঞানিক আরোহ অনুমানে থাকে, অবৈজ্ঞানিক আরোহ অনুমানে এটা থাকে না, কারণ ওরা বলে আমি ঠিক, তুই আবার কে রে, তুই কোথাকার কে কি বলবি, আমি যেটা বলছি সেটাই রাইট। মানে যারা অবৈজ্ঞানিক তারা এরকম গোড়ামো, নিজেই সর্বসর্বা, আমি সার্বিক এরকম বলে। পুনরাবৃত্তি বৈজ্ঞানিক আরোহণ মানে ক্ষেত্রে যেটা সত্য সেটা কিন্তু বারবার পরীক্ষা করলেও সেটাই আসবে ফল। তাহলে ওই যে অন্য কেউ একই পরীক্ষা করলে একই ফল আসবে, সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহণ মানে। অবৈজ্ঞানিক আরোহণ মানে অন্যরা চেষ্টা করলে অন্য ফলও আসতে পারে। এরপরে আসলো যে সংক্ষেপে বলে দিয়েছি যে বৈজ্ঞানিক, এখানে কিছু ছিল না, ছিল না, ওটা আগের। এখানে হলো যে বৈজ্ঞানিক আরোহ অনুমান তাহলে কি, পরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, যাচাই যোগ্যতা, পুনরাবৃত্তি থাকবে। অবৈজ্ঞানিক আরোহ অনুমান কুসংস্কার, আবেগ নির্ভর এবং যাচাই অযোগ্য, পুনরাবৃত্তি নেই, এগুলো হলো বৈশিষ্ট্য। শর্টে এই দুটো লাইন মনে রাখলেই আমাদের পরীক্ষার জন্য, আমরা যেটা এসএসসি দেবো, এসএলএসটি দেবো, দর্শনের টিচার হওয়ার জন্য এই দুটো লাইন মনে রাখলে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ অনুমানের থেকে কোশ্চেন পড়লে আমাদের জন্য কাফি। ঠিক আছে, এটা হচ্ছে দর্শন শিক্ষক বইটা এটা। এবারে কোশ্চেন রয়েছে এখানে, কোশ্চেনগুলো উত্তরগুলো আপনারা দিবেন। হাইপোথিসিস কি, আমি কোশ্চেন নাম ধরে ধরে ডাকবো, এটা উত্তর অনুমান ভিত্তিক, আমি যাকে বলবো সে বলবে উত্তর। অনুমান ভিত্তিক, হাইপোথিসিস অনুমান ভিত্তিক, হ্যাঁ, পরীক্ষিত ব্যাখ্যা। হাইপোথিসিস পরীক্ষিত ব্যাখ্যা কি হবে না, কেন হবে না? কুসংস্কার ভিত্তিক স্থায়ী তত্ত্ব, এটা কি হবে? অনুমান ভিত্তিক তো দুটোই হবে। হাইপোথিসিস সব থেকে প্রাধান্য পায় কিন্তু অনুমান ভিত্তিক, কেন যেহেতু হাইপোথিসিস শব্দটির অর্থ হচ্ছে সম্ভাব্য বা অনুমান, তাই এখানে অনুমান ভিত্তিক ব্যাখ্যাটা সঠিক। হাইপোথিসিস কথাটার অর্থ হলো সম্ভাব্য বা অনুমান ভিত্তিক, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে হাইপোথিসিসটাকে আমরা কিন্তু বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক অর্থ সেইভাবে যদি দেখি, তাহলে হাইপোথিসিসটা কিন্তু বৈজ্ঞানিকের আন্ডারে আসছে, আর বৈজ্ঞানিকটা কিন্তু পরীক্ষণ এবং পর্যবেক্ষণকে গুরুত্ব পায়। সো এখানে এটা বলবো, যেহেতু অনুমান ভিত্তিক, অবশ্যই অনুমান, আরোহ অনুমান পুরোটাই অনুমান ভিত্তিক, যেহেতু এখানে হাইপোথিসিস বলেছে আমি আনসার দেবো এটা, এবং এটা ব্যাখ্যার জন্য বইয়ের জন্য এই এক্সপ্লেনেশনও করা যাবে। এবারে জানি না, এবারে এসএসসি যারা আনসার নেবে তারা অনুমান ভিত্তিকও আনসার নিতে পারে, কারণ হাইপোথিসিস বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক দুটোই তো অনুমানের উপর ভিত্তি করে হয়, ঠিক আছে, কিন্তু স্পেশালি বেশি করে অনুমানটাকে শুধু একেবারে মনের কল্পনার উপরে ভিত্তি করে হয় অবৈজ্ঞানিক, আর হাইপোথিসিসটা গুরুত্ব পায়
বৈজ্ঞানিক, সো এটা পরীক্ষিত ব্যাখ্যা, আমি আনসার দেবো। নেক্সট কোশ্চেন, বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বৈশিষ্ট্য কোনটা হবে? এটা কি আনসার দিবেন? নবকুমার প্রধান। পরীক্ষা যাচাইযোগ্য। পরীক্ষায় যাচাইযোগ্য। পরীক্ষা যাচাইযোগ্য। 3 নম্বর কোশ্চেনের উত্তর দিন। অবৈজ্ঞানিক ব্যাখ্যা কিসের উপর নির্ভর করে? অনুমান ও কুসংস্কার। অনুমান ও কুসংস্কার। অনুমান ও কুসংস্কার। হ্যাঁ, তাহলে এগুলো যুক্তি, প্রমাণ, পর্যবেক্ষণ, পরীক্ষা, এগুলো কিসের তাহলে হবে? বৈজ্ঞানিক ব্যাখ্যা বা হাইপোথিসিসের ব্যাখ্যা হবে এগুলো। আচ্ছা, 4 নাম্বার, বৈজ্ঞানিক ব্যাখ্যার ফলাফল কেমন হয়? পুনরাবৃত্তিযোগ্য ফলাফল। পুনরাবৃত্তিযোগ্য ফলাফল। 5 নম্বরের কোশ্চেনে বাকিরা উত্তর দিন। দিলবারকে কেউ হারাতে পারছেন না কেন? বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য কোথায়? যাচাই যোগ্যতায় পার্থক্য কোথায়? যাচাইযোগ্যতায়। 6 নম্বরের কোশ্চেনের উত্তর দিন। কোনটি বৈজ্ঞানিক উদাহরণ? দেবতার রোষে সৃষ্টি, মেঘ থেকে বৃষ্টি হয়, ভাগ্যের কারণে ফলাফল আসে, মেঘ থেকে বৃষ্টি। 7 নম্বরের কোশ্চেনের উত্তর দিন। বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য কি? প্রচলিত বিশ্বাস রক্ষা করা, প্রাকৃতিক নিয়ম খুঁজে বের করা। প্রাকৃতিক নিয়ম খুঁজে বের করা। হ্যাঁ। 8 নম্বরের কোশ্চেন, অবৈজ্ঞানিক ব্যাখ্যার ফলাফল কেমন হয়? যাচাই যোগ্য তো হয়, যাচাই অযোগ্য। যাচাই অযোগ্য। আচ্ছা, এরপরে হলো অবৈজ্ঞানিক ব্যাখ্যার ফলাফল। আচ্ছা, আর হাইপোথিসিসের প্রধান বৈশিষ্ট্য কি? হাইপোথিসিসের প্রধান বৈশিষ্ট্য কি? অনুমানমূলক ব্যাখ্যা। চূড়ান্ত সিদ্ধান্ত কেবল অনুমানমূলক ব্যাখ্যা। এখানে পরীক্ষাহীন বলেছে, কিন্তু এই যে কোশ্চেনটা না, এই কোশ্চেনটার মধ্যে রয়েছে, মানে অনুমান ভিত্তিক ব্যাখ্যাও কিন্তু নিতে পারে সরকার, আর পরীক্ষিত ব্যাখ্যাও। হাইপোথিসিস তো অনুমান, এটাই আনসার দেবো, অনুমান ভিত্তিটাই আনসার দেবো, কারণ অনুমান ভিত্তি বললে পরীক্ষাটা তার মধ্যে হয়ে যাচ্ছে। ও কারণ হচ্ছে হাইপোথিসিস মানে প্রথমে একটা কল্পনা করে নিই। অ্যাকচুয়ালি হাইপোথিসিসের সংজ্ঞাটা যদি আমরা রিসার্চে যেরকম ভাবে পড়েছি সেই অনুযায়ী কিন্তু এটা অনুমান ভিত্তিক ব্যাখ্যা হবে, কারণ হাইপোথিসিসটা অনুমান করি। হাইপোথিসিসটা অনুমান করি, পরে এটা পরীক্ষা হয়। আনসার এটাই দেবো। হ্যাঁ, আনসার কিন্তু সব আপনারা এটাই দিবেন, ঠিক আছে? এরকম থাকলে আনসার এটাই দিবেন। নেক্সট, হাইপোথিসিসের প্রধান বৈশিষ্ট্য অনুমানমূলক ব্যাখ্যা। এটা পরীক্ষাহীন বলেছে, এখানে কোনো গল্পই নেই। আচ্ছা, বৈজ্ঞানিক ব্যাখ্যা যাচাই করতে কোন মানদণ্ড সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? পরীক্ষা যোগ্যতা। তারপরে যদি বলি কোনটা হবে? পুনরাবৃত্তি যোগ্যতা। তাহলে এখানে আনসার হয়ে গেছে। এরপরে যেটা রয়েছে, আচ্ছা, এই বাক্যকে তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তরিত করতে যে রুলগুলো, এটা দর্শন শিক্ষক বইটা কিন্তু এখন পড়াচ্ছি, এখানে ভেতরে কিন্তু রয়েছে, কিন্তু তারপরেও কতগুলো হচ্ছে বেসিক রুলের পরেও কিন্তু কতগুলো রুল আছে যেগুলো হচ্ছে আপনার মানে ব্যতিক্রম রুল। সে ব্যতিক্রম রুলগুলো এখানে রয়েছে। প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে যেটা হয়, তারপরে বাকি যেগুলো অনির্দিষ্ট পদ বা নামবাচক বিশেষের ক্ষেত্রে কি হয়, এগুলো রুলগুলো এখানে দিয়ে দিয়েছি। আজকে মনে হয় টাইমটা অনেক হয়ে গেছে, যেহেতু ভোর 5টায় আবার ক্লাস হবে, অতএব অফ করে দেওয়া উচিত। আচ্ছা, এই যেটা আপনার এটা ওই মিলের যে পরীক্ষামূলক পদ্ধতিগুলো, এটাকে কি শর্টে একবার বলে দেবো, না অন্য দিনে পড়িয়ে ডিটেলসে পড়াবো? ছেড়ে দেবো আজকে? ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত তো কারো কোনো সমস্যা নেই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা মানে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, আনসায়েন্টিফিক এক্সপ্লেনেশন। আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটাকে আমি কি শর্টে করে দেবো না অন্য দিনে করাবো? যেটা আমার ইচ্ছা ছিল যে পুরোটাই আজকে শেষ করে দেবো, কিন্তু ক্লাসটা আমাকে অনেক আগে শুরু করতে হতো, এতটা টাইম লেগে যাবে ইমাজিন করতে পারিনি। মানে আমার হাইপোথিসিসটা ফেল হয়ে গেল। আমার হাইপোথিসিস ছিল যে এখানে বাকি যত চ্যাপ্টার রয়েছে সবগুলো আজকে শেষ করে দেবো থিওরি। একটা প্রশ্ন আমার, একটা সাদৃশ্যমূলক যে যুক্তি বা উপমামূলক যুক্তি, এটাকে কি প্রকৃত আরোহ অনুমান বলা যায় নাকি বলা যায় না? প্রকৃত আরোহ অনুমান বলা যায় তো, বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু অনেকে কিন্তু এটাকে তুলনা করেছে যে সাদৃশ্যমূলক আরোহ অনুমানকে বলছে আরোহের এটা একটা প্রথম একটা ধাপ, কিন্তু এটাকে প্রকৃত আরোহ অনুমান বা বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গে বলা যায় না, এরকম বলেছে। ঠিক আছে, আজকে অনেকটা টাইম হয়ে গেছে, পরের দিনে তাহলে ওই সাদৃশ্য যুক্তি বা অ্যানালজিটা, আর্গুমেন্ট বা অ্যানালজি অ্যান্ড মিলের যে পদ্ধতিগুলো পরের দিনে পড়িয়ে দেবো। তাহলে আজকে মোটামুটি এটা হয়ে গেল। কার্যকারণ নিয়ম দেখে না, থাকে না। হ্যাঁ, এখানে এটা আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, কারো কোনো সমস্যা নেই এটা নিয়ে। কালকে তাহলে কজাল কানেকশনের মিলের যে পদ্ধতিগুলো 5টা পদ্ধতি
আর এখানে হচ্ছে অ্যানালজি। এটা খুব শর্টে, খুব ফটাফট তাড়াতাড়ি হয়ে যাবে, পরের দিনে এই দুটোকে একসঙ্গে পড়িয়ে দেবে। ঠিক আছে, এবারে পুরো কালকে হ্যাঁ কালকে ক্লাস হবে? কালকে বলতে কালকে হবে, হ্যাঁ কালকে রাতে হবে এই টাইম। ঠিক আছে, আর তাহলে যেটা রইলো মানে মোটামুটি কালকে একটা আমি ক্লাস নিলে ভাবছি যে পুরোটাই পড়ানো হয়ে গেল, কারো কোথায় সমস্যা হওয়ার কথা নয়, কারণ সমস্ত রেকর্ড দিয়ে দিয়েছি প্লাস ডবলও করে দিয়েছি। এরপরেও যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে কিন্তু কালকের মধ্যেই জানাবেন, কারণ পরীক্ষার আগে আমি তার কিন্তু করে দেবো। পুরো সিলেবাসটা কিন্তু একদম প্রচুর পানির মতো যেন মুখের মধ্যে চোখের মধ্যে ভাসে এবং বলতে পারেন। চোখ বন্ধ করে এরকম করে পয়েন্ট আউট করবেন। ঠিক আছে, আপনার যে প্রিপারেশন রাইট হলো কিনা তার জন্য আমি একটা ট্রিক বলি, যে আপনি সঠিকভাবে ততটাই পড়ছেন কিনা জব পাওয়ার মতো বা সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়ার মতো, এটা ভাবলেন যে লজিক, এটা হচ্ছে সিলেবাস আমার লজিক, হ্যাঁ এটা লজিক। তাহলে লজিকের 1 নম্বরে আছে ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, চোখে যেন ভাসে, যেন একদম চোখে দেখতে পান, যেন এই ফটোটা যেন ছেপে যায়, এবং ক্যাটেগরিক্যাল প্রপোজিশন এবং তার ক্লাসেস। তাহলে ক্যাটেগরিক্যাল প্রপোজিশন কি, কোয়ালিটি কোয়ান্টিটি অনুযায়ী ভাগ রয়েছে। কোয়ালিটি অনুযায়ী বচন কত প্রকার, কোয়ান্টিটি অনুযায়ী বচন কত প্রকার, সে তার উদাহরণগুলো কি কি হবে, ক্যাটেগরিক্যাল প্রপোজিশনের কোনগুলো হবে, কন্ডিশনাল প্রপোজিশন কোনগুলো, হোয়াট ইজ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, হোয়াট ইজ কন্ডিশনাল প্রপোজিশন, এক্সাম্পল অফ দ্য ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, এক্সাম্পল অফ দ্য কন্ডিশনাল প্রপোজিশন, এভাবে মনে রাখতে হবে। তারপরে চলে হলো ইমেন্স। ঠিক আছে, মাধ্যম অমাধ্যম অনুমান ইমিডিয়েট ইনফারেন্স। ইমিডিয়েট ইনফারেন্স এখানে হচ্ছে কনভার্সন অবভার্সন, মানে হচ্ছে তোমার এটা অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানে কি কি রয়েছে ভাগ। ঠিক আছে, কনভার্সন অবভার্সন কন্ট্রাপোজিশন, হোয়াট ইজ কন্ট্রাপোজিশন, হোয়াট ইজ অবভার্সন, হোয়াট ইজ বিবর্তন, এরকম করে চোখে মানে বলতে হবে, মুখে এক চোখ বন্ধ করে। আমি একটা উদাহরণ দিচ্ছি, পরীক্ষা দেওয়ার আগে আমি কিরকম ভাবে প্রিপারেশনটা করেছিলাম। পরীক্ষা দেওয়ার আগে আমি যেখানে থাকতাম তার পাশে একটা পুকুর ছিল। ঠিক আছে, ঠিক আছে, রাস্তা ছিল, সেই রাস্তার ধারে আমি ঘুরে বেড়াতাম, বিকালে 1 ঘন্টা ঘুরে বেড়াতাম রাস্তার ধারে গোল গোল করে। লোকে ভাবতে আমি ঘুরছি, বাট আমি যেটা পড়তাম, আজকে যেমন পড়াটা আমার আজকে সিলেবাসটা কমপ্লিট হয়ে গেল, মেনে নিলাম আজকে এতটা পড়া হয়ে গেল, কালকে বিকালে আমি এখন ঘুরতে যাব, দিনের মধ্যে যতটা পড়ার পড়ে নেবো, পুরোটা পড়ে নেবো ফার্স্ট টু লাস্ট, দিয়ে পুকুরের পাড়ে ঘুরতে যাবো, ঘুরতে ঘুরতে চোখ বন্ধ করে করে বলতে থাকবো, বিড় করে এখান থেকে একদম লাস্ট পর্যন্ত নিজের মনে বলে বলে চলে আসবে। একটা পেন নিয়ে যাবো সাথে, যদি কোনো জায়গায় বলতে বলতে ডাউট কেটে যায়, আটকে যায়, ভুলে যায়, সেটাকে পেনে পয়েন্ট করে নিয়েছি, দিয়ে বিড় করে মন্ত্র পড়ে ঘরে এসে দেখেছি যে কোনটা পয়েন্ট ভুলে গেছিলাম বা প্রবলেম, সেটা একবার দেখে নিলাম। তাহলে আজকে আমার হয়ে গেল লজিক। নেক্সট ক্লাস আবার নেক্সট দিনে অন্য চ্যাপ্টার শুরু করবো। বলুন এবারে। ম্যাডাম বলছিলাম যে আমরা যে অমাধ্যম অনুমান পেলাম, তো অমাধ্যম অনুমানকে আমরা সাধারণত কটি ভাগে ভাগ করি? আপনাদের সবার কাছে এটা কোশ্চেন। মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান। মাধ্যম হচ্ছে মাধ্যম মানে যেটা থাকছে সাপেক্ষ নিরপেক্ষ, আর অমাধ্যম মানে কি হবে গো বলো। মানে আমরা যখন দেখি তো অমাধ্যম অনুমানকে এক জায়গাতে দিচ্ছে কয়টি ভাগ, না তো হচ্ছে 9টি ভাগ, আর এক জায়গাতে দিচ্ছে 5টি ভাগ। তো এখানে বলছে আবর্তন বিবর্তন, বস্তুগত বিবর্তন, সমবিবর্তন, বিরোধ অনুমান, সম্বন্ধ পরিবর্তন, নিশ্চয়তা ঘটিত অনুমান আর জটিল অনুমান। এই যে 9 ভাগ আছে, এটা এক জায়গাতে, আর এক জায়গাতে বলা হচ্ছে কি আবর্তন বিবর্তন, বস্তুগত বিবর্তন, সমবিবর্তন এবং বিরোধ অনুমান। এবারে আমি একটা কথা বলি, এই অনুমানটাকে কটা ভাগ রয়েছে সেগুলোকে এইভাবে মানে জাস্ট পড়ার জন্য পড়ছেন, কিন্তু এটার কটা ভাগ এগুলো কোশ্চেনে আসবে না। কোশ্চেনে আসবে আবর্তনের রুল গুলো কি কি, বিবর্তনের রুল গুলো কি কি, কন্ট্রাপোজিশনের রুল কি, স্কোয়ার অফ অপোজিশনের রুল কি। কারণ এত কোশ্চেন আছে, ওই আজগুবি প্রশ্নগুলো করার কোনো চান্সই নেই। কোশ্চেন তো 60টা করবে, এত বড় সিলেবাসে 60টা কোশ্চেন হবে, কাকে ছাড়বে কাকে ধরবে, ওই ধরনের জটিলতার দিকে যাবেন না, প্রিপারেশন খারাপ হয়ে যায়। কারণ হ্যাঁ হয়তো হতে পারে লাস্টে এরকম একটা কোশ্চেন চলে এলো, তখন এসে ধরবেন যে ম্যাম আপনি বারণ করেছিলেন, কিন্তু আমি বলবো এই বারণটা করাতে আপনার কম করে 10 ঘন্টা 20 ঘন্টা 100 ঘন্টা বেঁচে যাবে। সেই 100 ঘন্টা ওই ভেতরের পড়াটাই যদি টাইম দেন, অন্য টপিকে যদি টাইম দেন, আপনার আরো 5টা কোশ্চেন আনসার হবে, নাকি একটা কোশ্চেন করতে গিয়ে আপনার 5টা কোশ্চেন ছাড়া যাবে। সো এত জটিলে যাবেন না। ঠিক আছে, আমি যেরকম ভাবে পড়াচ্ছি, যেগুলো ইয়াদ করার কথা বলছি, এমসিকিউ তে ব্যাখ্যা করছি, সেগুলো করুন, ব্যাখ্যা মানে পড়ুন, মনে রাখুন,
আর বিশ্বাস করে পরীক্ষা দিতে যান, তারপরে কোশ্চেনের উত্তর না পেলে বলবেন। আচ্ছা একটা কথা বলুন তো, আমি যেভাবে পড়াচ্ছি বা যেগুলো পড়াচ্ছি, যেভাবে এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি, আগের বছরে ইয়েটা কোশ্চেনটা আছে তো আপনাদের হাতে? আগের বছরের কোশ্চেনটা খুলে দেখবেন তো, দেখেছেন? আগের বছর বলতে 16 আগের মানে 16 একদম 26 থেকে 16।2018 আমাদের একটা সাথে হয়েছে তো পরীক্ষা। হ্যাঁ বুঝতে পারছি, ওটা একটা জেনারেশন, কিন্তু মাদ্রাসা কি ছিল বলুন? না ঠিক আছে, এরকম ছিল না, আমি যেরকম বলছি এরকম ছিল না কোশ্চেন। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিকই আছে। কারণ আমার ওটা আমার ব্যক্তিগত মত। আবার অনেকে করে কি, মানে অনেকের মধ্যে রয়েছে এই টিউশনে একবার অ্যাডমিশন নিচ্ছে 2টো ক্লাস, ওই টিউশনে 2টো ক্লাস, এই টিউশনে 3টে ক্লাস, বা একসঙ্গে 3টে 4টা লেখকের বই কিনে নিয়েছে, এটার অর্ধেকটা ওটা অর্ধেকটা। আরে ভাই ওইভাবে হয় না। তুমি ফল খেলে ফল খাও, মাছ খেলে মাছ খাও, ভাজা খেলে ভাজা খাও, একসঙ্গে সব খেলে পেট খারাপ হয়ে যাবে। ঠিক সেরকম যেই বইটা পড়বে, একটা বই ধরো, সেই বইটাকে 5 বার রিভিশন করে নাও। আমি তো কথা দিচ্ছি, আমার ক্লাস, বই, নোটস এবং যত ক্লাস দিচ্ছি সব যদি কোনো মানুষ পরে রিভিশন দেয়, ভালো করে পড়ে যায়, এখান থেকে সব কোশ্চেন কমন পাবে, বাইরে কোথাও ছুটি করার দরকার নেই। হ্যালো, হ্যাঁ ম্যাম বলুন। বলছিলাম ম্যাম কিছু কোশ্চেন খুব খুব করে ডিস্টার্ব করে স্যার ম্যাম, যে গতবারও পড়েছিল এসএসসি তে আপনার ওই ডেকার্টের মতে দ্রব্য কয় প্রকার, কোশ্চেন দিয়েছে 2 প্রকার, কিন্তু অপশনে আছে 2, 3। এবার আমি ওখানে করেছিলাম 2, কিন্তু কমিশন নিয়েছে আনসারটা 3। ওটা মানে প্রকার বলেছি, ওখানে টি বলেনি। টি অনুযায়ী আমরা প্রকারটাই করেছি 2 প্রকার হিসাবে, হ্যাঁ, কিন্তু অ্যান্সারটা ওইভাবে নিয়েছে। একই সেম জিনিস আবার আরেকটা ভুল হয়েছিল, সাংখ্য দর্শনের মূল তত্ত্ব কটি। এবার হয়তো আমি করেছি তত্ত্ব কয়টি করেছি 26টি, হ্যাঁ, আর মূল তত্ত্ব বলেন কয়টি তত্ত্ব বলেছি, 26টি করেছি, অথচ অ্যান্সার নিয়েছে করেছি 25টি, আর অ্যান্সার নিয়েছে 2টি। এবার এগুলো কোশ্চেন করেছি, কিন্তু ওগুলো অ্যান্সার কোনো কিছু পাইনি। আর পরবর্তীতে যে ঠিক হয়েছিল তো, কেন ওই ডেকার যে 2 প্রকার মানে দ্রব্য স্বীকার করছেন, একটা হচ্ছে সাপেক্ষ দ্রব্য আর নিরপেক্ষ দ্রব্য, এটা পরবর্তীতে ঠিক হয়েছে। আর একটা যেটা 55 নম্বর কোশ্চেন ছিল, কি যে নিজের যে হলো মানে অন্তর্দর্শন কোশ্চেনটাকে, যে নিজের যে সেলফ হয়, খুব ডাউট করে মানে হয়। যেমন আরেকটা অফার কয় প্রকার, হ্যাঁ, অফার বা 2 অপশনে থাকে, 4ও হতে পারে। এবার আমরা হয়তো এবারে আমি এক্ষেত্রে আমার কিছু বলার আছে, আমি কি বলতে পারি? হ্যাঁ বলুন। বলি, আমি ওরকম কতগুলো কোশ্চেন আছে যেগুলো ওরকম কোশ্চেনের উত্তরগুলো মানে দোনোই মনে হবে কোনটা হবে কোনটা হবে না। এক্ষেত্রে নেটেতে বা আমি আদার্স প্রচুর এক্সাম দিয়েছি, আমি তো ওয়েস্ট বেঙ্গলের একটাও এসএসসি দিইনি, তো ওয়েস্ট বেঙ্গলে কিরকম নিয়েছে, আমি ওয়েস্ট বেঙ্গলে উত্তর কি নিয়েছে সেগুলোও জানি না। 2016 সালে আমার তো নিজেরই কমপ্লিট হয়নি, তো আমি কিভাবে আমার তো গ্রাজুয়েশন সদ্য সে বছর পাস করেছি, তাহলে আমি কিভাবে দেবো তার সম্পর্কে কোনো আইডিয়া নেই। তারপরে আমি দেখিও নি, জানার প্রয়োজনে পড়েনি। কিন্তু আমি বাকি যেগুলো আদার্স পরীক্ষা দিয়েছি, প্রচুর পরীক্ষা দিয়েছি আমি, কিন্তু মানে শুধু আমার ওয়েস্ট বেঙ্গলে না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কত রাজ্যে যে পরীক্ষা দিয়েছি তার ঠিক না। তো সেখানে কমন কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন ডেকার্টের ক্ষেত্রে 3টেই কিন্তু উত্তর নাই, তাহলে ওই কমন যেগুলো নাই, বিশেষ করে নেটে যেগুলো উত্তর নাই সেগুলো আমি বলে দেবো, আর সেগুলো পরীক্ষায় লিখবেন, কারণ ওগুলোতে উত্তর নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরকম ক্ষেত্রে যদি 3টে বা 4টা কোশ্চেনে আপনার ডাউট থাকে, আমি যেগুলো বলবো, যেগুলো মানে আমি বলবো মানে কি নেটে যেগুলো নাই সেগুলো আমি বলে দেবো যে এই উত্তরটা ওরা নাই, তাহলে আপনিও এই উত্তরটা করবেন। তো সেক্ষেত্রে সম্ভাবনা থাকে আপনার 3টেতে অন্তত বা 4টেতে অন্তত 2টো 3টে ঠিক হবে, আর না হলে সবগুলো হয়ে যেতে পারে ভুল। কারণ হচ্ছে ওরকম ক্ষেত্রে আবার পরে করার জন্য, কমপ্লেন করার জন্য যেটা বলে আর কি, ওটা নাও দিতে পারে এখন অপশন। সো আমাকে আনসার নিতে হবে, আনসার যাতে আমি বেশি পাই বা আমার নাম্বারটা যাতে বাড়ে সেটা টার্গেট রেখে এক্সাম দিতে হবে। ডেকার্টের ক্ষেত্রে আমি বলবো 3টে উত্তর দেবেন, ঠিক আছে? ডেকার্টের ক্ষেত্রে 3টে উত্তর দেবেন, এবং ডেকার্টে আমরা 3টি উত্তর তো দেবো তখনই যখন বলবো কয়টি দ্রব্য স্বীকার করেন, তাহলে 3টা। যদি প্রকার বলেন তো 2 প্রকারে দিতে হবে, 3 প্রকার তো হবে না। তাহলে 3 প্রকার বলতে তাহলে আরেক প্রকারের নাম কি? আমি এবারে বলবো ইংরাজি কোশ্চেনটা দেখে উত্তর দিবেন। যেই কোশ্চেনে ডাউট হবে সব থেকে বড় হচ্ছে ইংরাজি কোশ্চেনটা দেখবেন। ইংরাজি কোশ্চেনে ওই টি টা প্রকার এগুলোর অতটা বিভেদ থাকে না। সো ইংরাজি কোশ্চেনটা বুঝে আপনার যেটা ফিল হবে আনসার সেটা উত্তর দিবেন। এরকম ক্ষেত্রে যেমন ম্যাডাম আরেকটা কোশ্চেন দিয়েছিল যে মনোবিজ্ঞানের কোন পদ্ধতির মাধ্যমে অপরের মন সম্পর্কে
লাভ মানে জ্ঞান লাভ করা হতো। অপরের মন, তাহলে অপর মিনস হচ্ছে পর্যবেক্ষণ। আমরা একে দেখলাম, ওকে দেখলাম, আর ওখানে উত্তর নিয়েছিল অন্তদর্শন। অন্তদর্শন মানে তো সেলফ, মানে নিজেরটা। অন্তদর্শন মানে মনে পর্যায়ের কথা বলছে ওখানে, অপরে মনে পর্যায়ের মাধ্যমে হ্যাঁ, অন্য মনটাকে জানে। যাই হোক, ওরকম দু একটা থাকবে, ওগুলো নিয়ে ভাবলে হবে না, পড়াশোনা করে যান। আমি পরীক্ষার আগে মোটামুটি ওই ডাউটের কোশ্চেনগুলোর উত্তরগুলো আমি বলে দেবো, সেগুলো যার যেটা ইচ্ছা হবে, ব্যক্তিগত ব্যাপার পরীক্ষাটা, তো ওইগুলো নেটে যেগুলো উত্তর নেয় সেগুলো যদি নেন, কারণ ডেকারতে যতবার কোশ্চেন এসেছে বেশিরভাগ নেটে 3টে ওটা নিয়েছে, এবং অভাবের ক্ষেত্রে কটা অভাব স্বীকার করেছে, 4টা অভাব নিয়েছে। অতএব কোশ্চেনটার ধরনটা সেরকম হবে। আর ইংরাজি কোশ্চেনটা ফলো করলে আমি বলবো 99% উত্তর সম্ভাবনা, ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। ঠিক আছে, এখানে ক্লাস স্টপ করলাম। পরে কালকে আবার 5টায় ক্লাস আছে, সবাই জয়েন হবেন।